গল্প সৌম্য সাহেব, লেখায় ছোয়া রহমান। জমকালো রং বেরঙের বিয়ে বাড়িটা হুট করে অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। সকলেই ছোটাছুটি করছে, একটু পরে বর এসে যাবে। কোন মতো মেইন সার্কিট ঠিক করতেই ঘন্টা খানেকের মধ্যেই আলো চলে আসলো। এসপি সাহেবের কপাল থেকে চিন্তার ভাঁজ নামলো বুঝি, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য না। রুম থেকে তার স্ত্রীর চেঁচামেচি শোনা যাচ্ছে। এসপি সাহেব দ্রুত ছুটে গেলেন। রুমে গিয়ে দেখলেন স্ত্রী ফাতেমা বেগম মাথায় হাত দিয়ে বসে আছেন। আশেপাশে মেয়েরা দাঁড়িয়ে। এসপি মাহবুব হামিদ সাহেব উদ্বিগ্ন কণ্ঠে দ্রুত জিজ্ঞেস করলেন, হয়েছে কি? কেউ কিছু বলো। তার স্ত্রীর বিলাপ থামার নামে নেই। অদৃশ্য হয়ে ধমকে উঠলেন, এই কান্নাকাটি 1 মিনিটের জন্য থামাও, আমার প্রশ্নের উত্তর দাও আগে। পাশে থাকা মেয়েগুলো বলল, আঙ্কেল রুমাইশাকে কোথাও পাওয়া যাচ্ছে না। পুরো বাড়িতে দেখা হয়েছে, কোথাও নেই। মাহবুব সাহেব এবার আকাশ থেকে পড়লেন যেন। একটু করে তার হাবলা ক্লান্ত না হওয়া জামাই চলে আসবে। এখন সে কোথায় খুঁজবে মেয়েকে? এসপি সাহেব তার বাড়ির ছেলেগুলোকে আশেপাশে খুঁজতে বললেন। এখন বাইরের কাউকে ব্যাপারটা জানাতে চাইছেন না, শুধু পায়চারি করছেন। ফাতেমা, তুমি ভালো করে মেয়েকে জিজ্ঞেস করেছিলে তো মেয়ের অন্য কোথাও পছন্দ আছে কিনা? ফাতেমা বেগম নাক টেনে টেনে বললেন, মেয়ে তো তাই বললো ওর পছন্দ নেই। আমার মেয়েটা সরল সোজা কোথায় চলে গেল? এসপি সাহেবও চিন্তার পড়ে গেলেন। তার মেয়েকে সে যে পরিমাণ পাম পড়তে দিয়েছেন। বাপ আর মেয়ে মিলেই সিদ্ধান্ত নিয়েছিল বিয়ে করলে এবং বিয়ে দিলে বোকাসোকা ছেলের কাছে দিবে। মাহবুব সাহেব সেজন্য তার বন্ধুর ছেলে পুলিশে চাকরি করা কেবলাকান্ত নাহিদের সাথে মেয়ের বিয়ে ঠিক করেছে। এখন বন্ধুকে কি জবাব দিবে? মেয়েই বা গেল কোথায়? একে তো ভারী লেহেঙ্গা, ঘা ভর্তি গহনা পরে আছে, এর উপর আবার হাত পা মুখ সব বাঁধা। রুমাইশা উম উম করছে বেশ কিছুক্ষণ ধরেই। পাশের ব্যক্তিটি বিরক্ত নিয়ে তাকিয়ে আছে। গাড়ি থেকে নামার পর পরে মেয়ের জ্ঞান ফিরে গেছে। তাহলে দাদার দলগুলো কি স্প্রে দিয়েছে? অসহায় এবং অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে কয়েকটা ছেলে। কি দাদার দলেরা এখন ভালো লাগছে এই মেয়ের সাপের মতো নাড়াচাড়া দেখতে? ভাই, স্প্রে করেছি, এত দ্রুত হুঁশ আসবে বুঝতে পারিনি। শোন, গেস্ট হাউসের মেইন গেটে তালা থাকবে। বাহির থেকে কেউ যেন না বুঝতে পারে এখানে কেউ আছে। আর আমার দলের মিটিং আছে আজকে, সেখানে যাচ্ছি। ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। এসে যেন এই মেয়েকে এভাবে দেখি। বলেই পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে চলে গেল সৌম্য তালুকদার। রুমাইশা লোকটাকে দেখে চিনতে পারল না। তবে তার খেয়াল হলো তার সাথে ঘটে যাওয়া কয়েক ঘন্টা আগের ঘটনা। তাকে সাজিয়ে পার্লারের মেয়েগুলো চলে যেতেই তার কাজিনরা সবাই রুমে আসলো। লাল টুকটুকে লেহেঙ্গা পরে আয়নায় নিজেকে দেখল। কাজিনদের সাথে টুকটাক ছবি তুলতেই ঠাক তাদের বাড়ির সব লাইটগুলো বন্ধ হয়ে গেল। চারপাশ একেবারেই কালো অন্ধকার হয়ে উঠল। রুমাইশার কাজিনরা সবাই তাকে বিছানায় বসিয়ে নিচে কি হলো দেখতে চলে যায়। এর কিছুক্ষণ পরই রুমাইশার রুমে কারো পায়ের শব্দ পেল। রুমাইশা শ্বাস ছেড়ে জিজ্ঞেস করল, নাহিদা এসেছিস? কি হলো, লাইটগুলোর খবর পেয়েছিস? রুমাইশা সামনের ব্যক্তি থেকে কোন উত্তর পেল না। রুমাইশা বিছানার এক কোণে ধরে উঠে দাঁড়ালো। অন্ধকারে সামনের জনকে দেখল না। তবে ব্যক্তিটি আস্তে আস্তে তার সামনে এলো। অন্যরকম তীব্র পারফিউমের পুরুষালী গন্ধ নাকে আসলো। সামনে ব্যক্তিটি মোবাইলের লাইট অন করে মুখ দেখার চেষ্টা করল। রুমাইশা তাকিয়ে দেখল কালো হুড়ি পরা, মাথায় হুড়ি, টুপি, মুখে মাস্ক পরা। সেটা দেখে চিৎকার করতেই রুমাইশা মুখের সামনে একটি রুমাল ধরল। রুমাইশা ঢলে পড়ল ব্যক্তিটির বাহুতে। এরপর আর কিছু মনে নেই। সৌম্য তালুকদার বর্তমানে নামকরা এমপি ইমতিয়াজ তালুকদারের একমাত্র ছেলে। রাজনীতি তাদের রক্তে রক্তে। বাবার থেকে দ্বিগুণ বিচক্ষণ ছেলে। ইমতিয়াজ তালুকদারের একমাত্র লাঠি তার ছেলে। ছেলের রাত দেখলে মানুষের দ্বন্দ্বায় যায় ভাব। ছেলে তার মিনিটেই রাজনৈতিক সব ধরনের চাল চালতে পারে।
কিন্তু সৌম্যের রাজনীতি অপছন্দ হলেও বাবা জোর করে তাকে রাজনীতিতে ঢুকিয়েছে। কিন্তু সৌম্য অন্যায়ের পথে নেই। অন্যায় দেখলেই সে প্রতিবাদ করে ওঠে। তার বাবা সামনের বার তাকে ইলেকশনে দাঁড় করাবে বলে ঠিক করেছে। কিন্তু সৌম্যের তাতে কোনো নতুন নেই। সৌম্য তার বাবার সাথে দলের রাজনৈতিক মিটিং শেষ করলো। সাদা পাঞ্জাবিতে তাকে কোন নেতার চেয়ে কম লাগছে না। ইমতিয়াজ তালুকদার মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। বেশ গম্ভীরতা নিয়ে সৌম্য সকলের সাথে আলোচনা করছে। ইমতিয়াজ তালুকদার মুচকি হেসে মনে মনে বললেন, বাঘের বাচ্চা জন্ম দিয়েছি। রাজনীতি ওর শিরায় শিরায়। মিটিং শেষ হতেই সৌম্য উঠে দাঁড়ালো। তার খেয়াল অন্যদিকে। ঘড়িতে সময় দেখল। বের হওয়ার আগে তার বাবাকে বলল, আজ সে গেস্ট হাউসে থাকবে, বাড়ি ফিরবে না। ইমতিয়াজ তালুকদার প্রশ্ন করল না। ছেলে তার এমনিতেই অল্পতে রেগে যায়। আর এই ছেলে রেগে গেলে বিপদ। ছোট থেকে রেগে গেলে কেউ সামলাতে পারে না। রুমাইশার বেশ ঘুম পাচ্ছিল। হাত পা মুখ বাঁধা অবস্থায় ঘুমিয়ে গিয়েছিল। ধূপধাপ দরজা খোলায় শব্দে লাফ দিয়ে উঠল। বেশ ক্লান্ত আর খিদে দুটোই একসাথে ঘিরে ধরেছে তাকে। দরজার সামনে থেকে সৌম্যকে ভেতরে আসতে দেখল। লম্বা চওড়া, ধারালো বৈশিষ্ট্যযুক্ত। সুঠাম দেহের মেধিন ব্যক্তিকে উপর নিচে একবার দেখল। ফর্সা চেহারায় কালো ঘন দাড়ি এবং কালো চুল বেশ মানিয়েছে। এটা ভাবার পরপরই রুমাইশার হুঁশ ফিরল। সে কি ভাবছে এত বড় একটা সিরিয়াস মুহূর্তে। নিজেই নিজেকে মনে মনে গালিগালাজ করল। লোকটা পাঞ্জাবির বুকে একটা বোতাম খুলতেই রুমাইশার ভয় বাড়ল। সে কি তার সাথে এখন উল্টা পাল্টা কিছু হবে না তো? ভয় কান্না পাচ্ছে তার। সৌম্য আস্তে ধীরে তার সামনে এসে ঝুঁকে বসতেই রুমাইশা খিচে চোখ বন্ধ করে ফেলল। সৌম্য বেশ অবাক হয়ে তাকালোর সাথে বিরক্তির ছাপও পড়েছে কপালে। সৌম্য তপ্ত শ্বাস ছেড়ে রুমাইশা মুখের বাঁধন খুলে দিল। হাতের বাঁধন খুলতেই রুমাইশা সৌম্যকে ধাক্কা দিয়ে পালাতে চাইল। সৌম্য দুহাত ধরে ফেলল। বিরক্ত চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মেয়ে, তোমার বুদ্ধি দেখছি হাঁটুতে। পায়ের বাঁধ না খুলতেই পালানোর জন্য ব্যস্ত হয়ে আছো। রুমাইশা চুপ করে পিটপিট করে তাকিয়ে আছে তার দিকে। রুমাইশা বেশ ভেবেচিন্তে প্রশ্ন করল, আচ্ছা, আমাকে এখানে এভাবে কিডন্যাপ করে আনার কারণ কি? সৌম্য চোখ মুখ শক্ত করে উত্তর দিল, তোমার বাবা যেহেতু একজন এসপি, সেক্ষেত্রে তার কর্ম অনুযায়ী তার মেয়ে কিডন্যাপ হওয়াটাই স্বাভাবিক। দেখুন, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি কাউকে কিছু বলবো না। সৌম্য কপালের ঘামটুকু মুছে বলল, ছেড়ে দিব। এখানে তোমাকে কোনোরকম অত্যাচার করা হবে না। তোমার বাপকে দিয়ে একটা কাজ করিয়ে দ্রুত ছেড়ে দিব। রুমাইশা এবার বেশ উত্তেজিত কণ্ঠে বলল, আপনাকে কিন্তু আমার বাবা ছাড়বে না। আপনার জন্য আমার বিয়েটা হলো না। আমার হাবলা না হওয়া বোরটা বুঝিয়ে এতক্ষণে চলে গেল বলেই নাক টানছে। সৌম্য রুমাইশার সামনে হাঁটু ঘিরে বসে বলল, চুপচাপ থাকো, বেশি চালাকি করার চেষ্টা করবে না। তাহলে তোমাকে কোনরকম ক্ষতি করা হবে না। আর আমার কথা না মানলে সোজা মেরে লাশ কেটে কেটে টুকরো করব। তারপর এমনভাবে গুম করব না, তোমাকে চেনার উপায় থাকবে না। রুমাইশা লোক গেল। এমনিতেই সে প্রচুর ভীত। এত বড় হয়ে এখনো নিজের ঘরে লাইট জ্বালিয়ে ঘুমায়। তার বাবার প্রফেশনের সাথে তার এই ভয় পাওয়াটা কিছুতেই মানায় না। হাজারবার তার মা বলেছে। রুমাইশা কি করবে বুঝতে পারছে না। মনে মনে ভাবল, তার বাবা তাকে খুঁজে ঠিকই বের করবে। আপাতত সে এই লোকের কথা মেনে চলুক। আমার অনেক ক্ষুধা লেগেছে। নিচের দিকে তাকিয়ে রুমাইশার কথাটি বলল। সৌম্য দেখল মেয়েটি বেশ শুধু দেখতেই ছোটখাটো না, স্বভাবটা তেমন। মুখটা শুকিয়ে আছে। সৌম্য উঠে আরিফ নামে একটি ছেলেকে ডাকল। ছেলেটি দৌড়ে এসে জিজ্ঞেস করল, জি ভাই, ডেকেছেন? খাবার নিয়ে মাঝের রুমটায় রাখতে বল। আরিফ চলে যেতেই সৌম্য তার দিকে ফিরে বলল,
এই মেয়ে আমার পেছনে পেছনে আসো। রুমাইশা ধীরে সুস্থে ওঠে। লেহেঙ্গা ধরে ধরে সৌম্যের পেছনে পেছনে গেল। রুমাইশা চোখ দিতে চারপাশ দেখে তাজ্জব বনে গেল। সে এতক্ষণ অন্ধকার একটা রুমে ছিল, কিন্তু এটা তো কোন মহলের চেয়ে কম না। পুরো বাড়িটি কাঠে তৈরি। সিঁড়ি দিয়ে কেউ যাওয়া আসা করলে কেমন ঠক ঠক আওয়াজ হয়। ভেতরে পেছানো সিঁড়ি, নিচে বিশাল একটা ডাইনিং স্পেস, আর উপরে সব রুম। মোট 3টে রুম। তবে চারপাশে কোন রকম জানালা নেই। বাহিরের কিছু ভেতরে দেখা যাওয়ার উপক্রম নেই। এখানে কাউকে মেরে ফেলে রাখলেও কেউ টের পাবে না। ভাবতে রুমাইশার শরীর কাঁটা দিয়ে উঠল। চারপাশে এত পাহারাদার। আসার সময় থেকে শুধু কালো পোশাকের এক একটা ব্যক্তিকে দেখে আসছে। এই তাকে যে রুমে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে একটা মধ্যবয়সী লম্বা ব্যক্তি দাঁড়ানো। রুমাইশা মাথা থেকে পা অব্দি দেখছে লোকটাকে। সৌম্য উমাইশার তাকানো অনুসরণ করে বলল, এত এত পাহারাদার রেখেছি, পালানোর কোন প্রশ্নই আসে না। তারপরও চেষ্টা করতে পারো। যতবার চেষ্টা করবে ততবার নিরাশ হবে। রুমাইশা এখানে আসার পর থেকে শুধু অবাকই হচ্ছে। তার মাথায় আপাতত কিছু ঢুকছে না। আগে তার খাবার খেতে হবে, তবেই বুদ্ধি আসবে। এই যে, এই রুমে থাকবে তুমি। একজন মহিলা এসে তোমাকে জামা কাপড় দিয়ে যাবে। আর খাবার গিয়ে দেখো টেবিলে রাখা আছে। এই বলেই বড় বড় পা ফেলে চলে গেল সৌম্য। এইদিকে রুমাইশা ভাবছে এটা কেমন কিডন্যাপার। আমাকে এখানে কিডন্যাপ করে এনেছে নাকি চিফ গেস্ট হিসেবে ইনভাইট করে নিয়ে এসেছে। রুমাইশা 7-5 না ভেবে দ্রুত টেবিলের কাছে গিয়ে খাবার দেখলো। দ্রুত প্লেট নিয়ে খাবার খেতে লাগলো। এসপি মাহবুব সাহেব মাথায় হাত দিয়ে বসে আছে। তার পাশে তার বন্ধু শফিক। মাহবুব, আমার মনে হয় ব্যাপারটা এবার বেশি সিরিয়াস। পুলিশ টিমকে চারদিকে রুমাইশার খুঁজে নামিয়ে দিতে হবে। মাহবুব সাহেব চিন্তিত। তার মাথায় অন্য চিন্তা। সে বলল, আমি নিজেই খুঁজবো আমার মেয়েকে। মাহবুব সাহেবকে খানিকটা আতঙ্কিত দেখা গেল। এসপি মাহবুব সাহেব নিজে বেরিয়ে গেলেন গাড়ি নিয়ে। রাতে সৌম্য ফিরল গেস্ট হাউসে। ভাবল একবার মেয়েটাকে চেক করে আসা দরকার। সৌম্য ধূপধাপ পা ফেলে কোনার রুমটায় গিয়ে দরজায় কড়া নাড়ল। হুটহাট ঢুকে পড়ল না। শত হলেও একটা মেয়ের রুম। অনেকক্ষণ হয়ে গেল দরজা খুলছে না দেখে সৌম্য চিন্তিত হয়ে পড়ল। মনে মনে ভাবল, পালালো না তো আবার। পালালে তার বিপদ হয়ে যাবে। সৌম্য দরজা ঠেলে ধুম করে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকে আর পা সামনে বাড়ালো না। রুমাইশা একদম কচ্ছপের মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। মুখের সামনে অবাধ্য চুলগুলো ফ্যানের বাতাসে উড়ছে। সৌম্য কিছুক্ষণের জন্য সেদিকে স্থির চোখে তাকিয়ে থাকল। মাথা ঝাঁকিয়ে নিজের হুঁশ ফিরিয়ে আনলো। বিড়বিড় করা বলল, এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে রাজ্যের সব শান্তি শুধু তার। কে বলবি একে আজ কিডন্যাপ করে আনা হয়েছে। জোরে শ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল। দরজাটা আলগোছে লাগিয়ে দিল। ভোরের আলো চিকচিক করে চোখ মুখে পড়ে রুমাইশার ঘুম ভাঙালো। চোখ মুখ খিচে সে বিরক্ত প্রকাশ করল। সে ঘুমের ঘোরে ভাবছে সে তার নিজের রুমে আছে। হাত কি মনে করে লাফিয়ে উঠল কে জানে। রুমাইশা চারদিকে তাকিয়ে খেয়াল হলো তার কিডন্যাপ হওয়ার কথা। রুমাইশা দ্রুত উঠে পড়ল। যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। বাড়িতে তাকে নিয়ে সবাই কত না চিন্তা করছে। রুমাইশা ধীরে ধীরে দরজা খুলে বের হলো। রুমাইশা বেরিয়ে অনুমান করলো এখন 6-7টা বাজে। এই এক সুযোগ এখান থেকে পালানোর। সবাই হয়তো ঘুমাচ্ছে। রুমাইশা বেশ সাবধানতার সাথে নিচে নামলো। এদিকটায় কেউ নেই। দরজার সামনে গিয়ে দেখলো বয়স্ক এক লোক হাতে লাঠি নিয়ে দরজার পাশে চোখ বুজে আছে। বেচারা দারোয়ান বলে রুমাইশা সুযোগ পেয়ে দরজাটা বেশ সাবধানতার সাথে খুলে বের হলো।
বের হতে পেরে রুমাইশা চোখ জোড়া জ্বলে উঠল খুশিতে। রুমাইশা নিজের প্রাণ ফিরে পেল। এখন তার আরেকটি ধাপ অতিক্রম করা বাকি। বাহিরে বেরিয়ে দেখল গেস্ট হাউসের চারপাশে বিশাল জায়গা, আর পুরো গেস্ট হাউসের চারপাশ দেয়ালে আবদ্ধ। মেইন গেটটাও অনেক বড়। মনে মনে বলল, চারপাশে দেয়াল দিয়ে কাঁদরা বানিয়েছে এখানে শয়তান লোক। রুমাইশা কোনো মতে গেটের দিকে চলে গেল। রুমাইশা অনেকক্ষণ ধরে ভাবছে গেটে তো তালা। এই গেট দিয়ে নামতে হলে তাকে গেটের উপরে চড়তে হবে, তারপর অন্য পাশ দিয়ে লাফিয়ে নামতে হবে। রুমাইশা অনেক ভেবে ঠিক করলো একটু হাত পা কাটবে। বাড়ি গিয়ে ক্ষতস্থানে মলম লাগিয়ে নেব। রুমাইশা হুট করে গোলগাল জামার উড়নাটা একপাশে বেঁধে নিল। জুতোগুলো পা থেকে খুলে গেটের উপর দিক ছুঁড়ে ফেলল। রুমাইশা আর কিছু না ভেবে গেটের উপর ঝুলে পড়ল। এত উঁচু গেটে জ্বলতে গিয়েও বিপদ হয়েছে তার। একটু উঠে আর উঠতে পারছে না সে। কি বিপদ! রুমাইশা অনেক চেষ্টা করে যাচ্ছে। হঠাৎ করে তার মনে হলো পেছনে কেউ। রুমাইশা গেটে ঝোলা অবস্থায় পেছনের দিকে মাথা ঘোরালো। হুট করে সৌম্যকে দেখলো দুহাত বাহুতে বেঁধে বেশ শান্ত এবং গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে রুমাইশার দিকে। এমন মনোযোগ দিয়ে তাকিয়ে আছে যেন এখানে সে সার্কাস দেখছে। হাত এভাবে সৌম্যকে দেখতে পেয়ে আটকে উঠে রুমাইশা। ভয় পেয়ে ধূপ করে উপর থেকে পড়ে যায় সে। চোখ মুখ খিচে আছে। সে ভেবে নিয়েছে আজ তার কোমর শেষ। কিন্তু পড়ে যাওয়ার পর কোনোরকম প্রতিক্রিয়া টের না পেয়ে চোখ খুলল পিটপিট করে। চোখ খুলে আরেক দফা ঝাটকা খেল। চেঁচিয়ে বলল, আপনি আমাকে নিজের কোলে তুলেছেন কেন? সৌম্য আর সহ্য করতে পারল না। তার কানের সামনে চেঁচানোর কারণে সে ধূপ করে নিজের কোল থেকে ফেলিয়ে দিল রুমাইশাকে। রুমাইশা হালকা আর্তনাদ করল। মনে মনে গালিগালাজ দিল কিছু। সৌম্য কপালের এক সাইড স্লাইব করতে করতে বলল, মিনিমাম কমন সেন্সটুকু নেই মেয়ে। এখান থেকে পালানো এত সহজ না বলেছিলাম? রুমাইশা খেয়াল করে দেখল সৌম্য জগিং কস্টিউম পরা। রুমাইশা সেখানে হাত পা ছড়িয়ে বসে আছে। তাকে উঠতে না দেখে সৌম্য চাপা সরে ধমকালো, এই মেয়ে উঠছ না কেন? রুমাইশা তবুও নাক মুখ ফুলিয়ে সেভাবেই বসে আছে। সৌম্য অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এই মেয়ে তো একটা ছোট্ট বাচ্চা থেকে কোন অংশে কম না। সৌম্য অনেকক্ষণ ধরেই বাগানে দাঁড়িয়ে জগিং করছিল। হাত সে দেখল রুমাইশাকে চোরের মতো ছুটে গেটের দিকে যেতে। সৌম্য তার কাণ্ড দেখার জন্য তার পেছনে পেছনে আসলো। সে অনেকক্ষণ দাঁড়িয়ে রুমাইশার এমনি চোটের মতো কাণ্ড কারখানা দেখল। সৌম্য জোরে শ্বাস ছেড়ে ট্রাউজারের পকেট থেকে হাত বের করে রুমাইশার বাহুতে তাকে টেনে তুলল। রুমাইশার কপালটা আর দেখিয়ে বলল, দুষ্ট লোক ছাড়ুন আমায়। সৌম্য রুমাইশার কথা কানে না নিয়ে তাকে টানতে টানতে ভেতরে নিয়ে গেল। একজন মেয়ে সার্ভেন্টকে ডেকে বলল, একে রুমে নিয়ে যাও। রুমেই নাস্তা দিয়ে আসবে। সকাল গিয়ে আবারও রাত হলো। রুমাইশা বিষণ্ণ হয়ে জানালার পাশে বসে আছে। রুমের ভেতর তার আর ভালো লাগছে না। বাড়িতে সবাই কি করছে? বাবা মায়ের জন্য মনটা কাঁদছে। রুমাইশা ভাবল এই দুষ্ট লোক আসলে তাকে আজ ঘাতঘাট ভাবে প্রশ্ন করবে। তাকে এখানে আনার কারণ এবং এখান থেকে মুক্তির জন্য সে কি চায়। কিছুক্ষণ পর সৌম্য তার ম্যানেজার আসিফের সাথে গেস্ট হাউসের লিভিং রুমে বসে কথা বলছিল। আসিফ তাকে জিজ্ঞেস করল, স্যার, এসপি মাহবুব তো এখনো জানিয়ে না তার মেয়েকে আপনি কিডন্যাপ করেছেন। অবাক করা বিষয়, সে একাই মেয়েকে হন্য হয়ে খুঁজছে। কোন থানায় মিসিং কেস করছে না। সৌম্য হাসল। শোন আসিফ, এসপি মাহবুব সাহেব জানে তার মেয়েকে তার কোন সূত্রেই কিডন্যাপ করেছ। ঘটনা তো আর কম ঘটায়নি জীবনে। এখন মেয়ের জন্য উত্তেজিত হয়ে সেসব কিছুর খোলাসা বের করতে চায় না। রুমাইশা রুম থেকে বেরিয়ে পায়চারি করছে। রুমের সামনে তাকে এভাবে পায়চারি করতে দেখে সৌম্য মনে মনে ভাবল, এই মেয়ে কি আর দণ্ড বসে থাকতে পারে না? চুপ করে উফ। সৌম্যকে দেখে থামল রুমাইশা। কপালে তিনটে ভাঁজ ফেলে বলল, আপনার সাথে কথা আছে? হুম, বলো। এদিক সেদিকে তাকালো, তারপর বলল,
আপনার এখন পরিষ্কারভাবে বলতেই হবে আমাকে এখানে কেন এনেছেন। আর আমার বাবার থেকে কি চাই আপনার? যত টাকা লাগবে আমার বাবা দিবে। বাবাকে ফোন দিন, আমি বলে দিচ্ছি। সৌম্য ভ্রুজোড়া টানটান করে বলল, অনেক টাকা হয়েছে তোমার বাবার। হবে না কেন? মানুষের সাথে অন্যায় অপরাধ করে টাকা কামানোটা তার কাছে কিছুই না। সৌম্য পুনরায় তীক্ষ্ণ গলায় বলল, এই মেয়ে শোন, তোমাকে এখানে তোমার বাবার থেকে টাকা নেওয়ার জন্য আনা হয়নি। তোমাকে আনা হয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। তোমার বাবার কর্মকাণ্ডের জন্য। তোমার বাবাকে নিজের সন্তানের জন্য চিন্তিত হয়ে রাস্তায় ঘোরানোর জন্য। এভাবে তো তিনি মানুষকে হয়রানি করেছেন, বিনা দোষীদের সাথে অন্যায় করেছেন। তার কুকর্মের জন্য তার উপযুক্ত শাস্তি এটাই। মিনিটেই ছটে গেল রুমেশা। তার বাবার নামে এতগুলো বাজে কথা তার ঠিক হলো না। সে ছুটে গিয়ে হুট করে সৌম্যের গোল গলার টি শার্টের কলার ধরল। আমার বাবা কোন খারাপ মানুষ না। সে কোন অপরাধ করেনি। সে আইনের লোক। আমার বাবার নামে আরেকটা বাজে কথা বললে আপনাকে খুন করব আমি। রুমেশার আগে হিতাহিত জ্ঞান হারিয়ে বসেছে। নাকের পাটা কেমন ফুলে উঠেছে রাগে। সৌম্য সব রেখে রুমেশার লাল হওয়া নাকের ডগার দিকে তাকিয়ে আছে। এই প্রথম কোন মেয়ে এভাবে সৌম্যের এত কাছাকাছি এসে দাঁড়িয়েছে। সৌম্যের অন্যরকম অস্বস্তি হচ্ছে। রুমেশার এমন ঘুমন্ত বাঘিনী জেগে যাওয়ার মতো আচরণ দেখে সৌম্য নিজের হাসি আটকে রাখল। নিজের থেকে রুমেশাকে ছাড়িয়ে নিল। শোন, বারবার একই কথা বলছি। তোমার এখানে কাজ শেষ হলে তোমাকে সেফভাবে তোমার বাবার কাছে দিয়ে আসা হবে। অযথা নিজের শক্তি এবং আমার শক্তি অপচয় করতে এসো না। এই বলে হনহন করে হেঁটে চলে গেল সৌম্য। রুমেশা পুনরায় রুমে গেল। রাগে রুমে বালিশ ছুঁড়ে মারছে ফ্লোরে। রুমাইশা হতাশ হয়ে নিচে বসে পড়ল। ভাবল এখান থেকে বের হওয়া এখন আর সম্ভব না। রুমাইশার মাথায় হুট করে একটা বুদ্ধি চেপে বসল। রুমাইশা ঠিক করলো এখান থেকে এই দুষ্ট লোককে সে অনেক জ্বালাতন করবে, শুধু তাই নয়, একই চোখে চোখে রাখবে। এমন শিক্ষা দিবে যেন সে নিজেই বিরক্ত হয়ে রুমাইশাকে বাড়ি পাঠিয়ে দেয়। সৌম্য সকাল সকাল অফিসের একটা মিটিংয়ে চলে গেল। মিটিং শেষে ক্লান্ত শরীর নিয়ে একবার নিজের বাড়িতে গেল। সৌম্যের মা নেই, বাবা এবং একটা বড় বোন আছে। বোনের বিয়ে হয় কিন্তু বিশাল সম্পত্তি বাড়িঘরকে দেখবে। তাই বোনকে এবং তার স্বামীকে নিজেদের বাড়িতেই রেখে দেয়, সাথে তার একটা মেয়ে আছে 4 বছরের। সৌম্য বাড়িতে প্রবেশ করতেই তার বোন সুমি অভিমানী হয়ে অন্যদিকে মুখ করে বসে। সৌম্য বোনের অভিমান বুঝতে পেরে তার সামনে গিয়ে বসে। বাগ্নিকে কোলে তুলে অজস্র চুমু দেয় কপালে। তারপর বোনের উদ্দেশ্যে বলে, মামা, কি ব্যাপার, তোমার মা এত রেগে আছে কেন বলো তো? সুমি অন্যদিকে তাকিয়ে উত্তর দেয়, রাহি, তোমার মামাকে বলো এতদিন গেস্ট হাউসে কি তার বাড়িঘর কি সব ভুলে বসেছে? তার জন্য কি কারো চিন্তা হয় না বুঝি? এবার সৌম্য হেসে বোনের সামনে গিয়ে দুহাত কান ধরে বলে, আপু, একটা জরুরি কাজ ছিল। কিছুদিন টাইম দাও, প্রমিত বাড়ি চলে আসবো। ভাইয়ের এমন বাচ্চামো দেখে সুমি আর নিজেকে বেশিক্ষণ অভিমানী করে রাখতে পারে না। ভাইয়ের কান ধরে বলল, সেই ছোট থেকেই জ্বালাচ্ছিস। আর কত? এবার বিয়ে করিয়ে বউ এনে দিব, তাকে জ্বালাস? সৌম্য হাসল। বলল, সময় হলে করব বিয়ে। বোনের সাথে এভাবে টুকটাক কথা শেষ হয়ে খাওয়া দাওয়া করলো। এরপর বেরিয়ে গেল। গাড়িতে গিয়ে বসলো, গন্তব্য এখন গেস্ট হাউস। সৌম্য ড্রাইভ করতে করতে ভাবল, এসপি মাহমুদ সাহেবকে এবার তার মেয়ের ব্যাপারে একটু বলতেই হয়। কাটার ঘায়ে নুনের ছিটা না পড়লে কিভাবে হয়? সে জানুক তার মেয়ে কার কাছে আছে। এই ভেবে ফোন লাগায় এসপি সাহেবের নাম্বারে। অনেকক্ষণ রিং হতেই ফোন রিসিভ করলো। সৌম্য গলা ঠিক করে সালাম জানালো। এসপি সাহেব কণ্ঠ শুনে চিনতে আর ভুল করলেন না। সে জবাবে উত্তর দিল, কেন ফোন করেছ? আপনার হালচাল জানতে। ঠিক আছেন, ভালো আছেন?
এসপি সাহেব বিরক্ত হয়ে বলল, তোমার সাথে কথা বলার কোন ইচ্ছে এবং সময় কোনোটাই নেই। তাই ফোন রাখো। তিনি ফোন রাখতে যাবে তখনই সৌম্য বলে উঠল, তা মেয়েকে খোঁজায় আজকাল বেশ ব্যস্ত নাকি? এসপি সাহেব ফোন রাখতে গিয়ে আটকে গেলেন। অবাক হলেন, সৌম্য জানে কিভাবে, যেখানে কোন থানায় অবধি সে রিপোর্ট করেনি। কি সব বলছো? সৌম্য তীক্ষ্ণ মেজাজে বলল, কি বলবো, আপনার কর্মই এমন যার ফলে আপনার একমাত্র মেয়েকে টার্গেট করা। এসপি সাহেব বুঝতে পারছে না কোন কিছুই। শুনুন, একটা খবর দিতে ফোন করেছি আপনাকে। আপনার মেয়ে রুমাইশা আমার কাছে। প্রতিশোধ কিভাবে নিতে হয় আপনাকে দেখাবো এবার। এসপি সাহেব তাজ্জব বনে গেল। শুধু চিৎকার করে বলল, সৌম্য ভালো হবে না। আমার মেয়েকে ছেড়ে দাও। যা হয়েছে আমার তাতে কোন দোষ ছিল না। আমার মেয়েকে ছেড়ে দাও বলছি, ভালো হবে না। ছাড়বো না তোমাকে আমি। সৌম্য হেসে ওঠে, বেশি চালাকি করলে মেয়ে হারাবেন। থানা পুলিশ করলে আমি আপনার মেয়ের কি করব তা বুঝাতে হবে না, আশা করছি। এই বলে সৌম্য ফোন কেটে দেয়। এইদিকে এসপি সাহেব অসহায় হয়ে বিছানায় বসে পড়ে। এখন সে কি করবে? মেয়েকে নিয়ে কোন রিস্ক সে নিতে পারবে না। সৌম্য বড্ড বিচক্ষণ মানুষ, তার সাথে চালাকি করা পেরে ওঠা যাবে না। সৌম্য গেস্ট হাউসে ঢুকে দেখলো লিভিং রুমে আলো জ্বলছে। ভ্রুজোড়া টান টান করে ভাবলো, এই লিভিং রুমে সে ছাড়া কে যাবে। দ্রুত সিঁড়ি বেয়ে উঠে চলে গেল। লিভিং রুমে গিয়ে দরজা খুলে ভেতরে যেতেই তার চোখ বড় বড় হয়ে গেল। সে এদিক সেদিকে তাকিয়ে সশব্দে ধমকে উঠল, এই মেয়ে কি এসব? চেয়ার ঘুরিয়ে টেবিলের উপর পা রেখে রুমাইশা উত্তর দিল, কি আবার? সৌম্য কপাল টান টান করে হাত মুষ্টিবদ্ধ করে বলল, কাগজ ছিঁড়ে পুরো রুমে কি হাল করেছো মেয়ে? আর পা কোথায় উঠিয়েছ? মিনিমাম ভদ্রতা তোমাকে বাড়ির লোক শিখায়নি? রুমাইশা মুখ বাঁকিয়ে বলল, চুপ করুন। ভদ্রতা শিখিয়েছে তবে এটা শেখায়নি কিডন্যাপারদের বাড়িতে গিয়ে ভদ্র হয়ে বসে থাকতে। সৌম্য অবাক না হয়ে পারল না। কিছু বলতে যাবে তখনই রুমাইশা ছটফট করে উঠে হামি দিয়ে বলল, দেখুন সৌম্য সাহেব, আপনার সাথে কথা বলার আমার কোন ইচ্ছে নেই। শুনুন দেখি। এই বলে হনহন করে বেরিয়ে রুমে চলে গেল। সৌম্য বোকা হয়ে দাঁড়িয়ে থাকলো, বেশ অবাক হয়ে বিড়বিড় করল, সৌম্য সাহেব। পরের দিন সকালে কালো শার্টের হাতাফল করতে করতে গম্ভীর মুখে নিচে নামছিল সৌম্য। হাত তার চোখ কি আটকে গেল বারান্দায় কফি হাতে গুনগুন করতে থাকা ছোট্ট খাটো আদুপাগল মেয়েটির দিকে। ঘন কালো চুলগুলো সূর্যের আলোয় চিকচিক করছে। ছোট্ট করে ফু দিয়ে কফি মগে চুমু বসাচ্ছে আর গুনগুন করছে। সৌম্য বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছে তাকে। হারিয়ে গেল বুঝি মেয়েটির মধ্যে, তাই তো তার সব কাজ ফেলে দাঁড়িয়ে আছে। হেলদোল নেই কোন রকম। কফির মগ রেখে রুমাইশা উঠে আসতে দেখলো সৌম্য দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। রুমাইশা ভাবলো সকাল সকাল একটু একে জ্বালাতন করে দেখি। গিয়ে সৌম্যর সামনে হাতে চুটকি বাজালো। সৌম্য হকচকিয়ে গেল, খানিকটা লজ্জায় পড়ে গেল এভাবে তাকিয়ে থাকার জন্য। সৌম্য পুরোপুরি রুমাইশাকে উপেক্ষা করার পেছনে হাঁটা ধরতেই রুমাইশা ডাকলো, সৌম্য সাহেব শুনুন। সৌম্য থেমে যায়, ঘুরে তাকায়, অদ্ভুতভাবে তাকায়। তাকে এভাবে ডাকার কোন মানেই খুঁজে পায় না। বুকের ভেতর কেমন দুপধাপ শব্দ হয়। অস্থিরতা ঘিরে ধরে। চোখ রাঙিয়ে বলল, এভাবে ডাকো কেন আমাকে? রুমাইশা মুখ টিপে হাসে, তাহলে কিভাবে ডাকবো আপনাকে? শুনুন, আমি বোরিং ফিল করছি, এখন আমাকে এন্টারটেইন করার ব্যবস্থা করুন। সৌম্য বেশ শক্ত গলায় বলে, আমি কি জোকার তোমাকে সার্কাস দেখাবো? তার কিডন্যাপ করার সময় সেটা মনে ছিল না। মুখে মুখে তর্ক করো না মেয়ে। রুমাইশা মুখ ফুলায় তারপর বলে,
শুনুন, আমি কিছুক্ষণ বাগানে হাঁটতে চাই, হেঁটে হেঁটে ফুল দেখতে চাই। সৌম্য কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, আমি বাইরে বসে কিছু দরকারি কাজ করব। গেটের সামনে আমার লোক আছে। আর আমার চোখ তোমার দিকেই থাকবে। ফুল দেখার ছলে শুধু শুধু পালানোর চেষ্টা করো না আবার। বললাম না, পালাবো না। সৌম্য চেয়ারে বসে ল্যাপটপে কাজ করছিল। রুমেশা ঘুরে ঘুরে বাগানের ফুল দেখছিল। এখানে অসংখ্য ফুল গাছ রয়েছে। সৌম্য নিজেই বাগান করত। সৌম্যের মায়ের বাগানের শখ ছিল। তার মা বেঁচে না থাকলেও স্মৃতি হিসেবে সেই বাগান গড়েছে। রুমাইশা কাঠগোলাপ গাছ থেকে একটা ফুল ছিঁড়ে কানে গুঁজে রাখলো। সৌম্য ফুল ছিঁড়ার জন্য ধমকাতে গিয়ে থেমে গেল। এত সাধারণ দেখতে একটা মেয়েকে তার কাছে অসাধারণ লাগছে কেন? নিজেই নিজের উপর চরম বিরক্ত। বারবার আটকে যাচ্ছে মেয়েটার দিকে তাকালেই। আজ 3 দিন হয়েছে রুমাইশা এখানে। আজকে রুমাইশা ঠিক করছে সে যেভাবেই হোক তাকে এখানে আটকিয়ে রাখার কারণ জেনেই ছাড়বে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। নাকের পাটা ফুলিয়ে সেই কখন থেকে সৌম্যের জন্য অপেক্ষা করছে। বারবার এদিক সেদিকেও ঝুঁকি দিচ্ছে। অবশেষে দেখা গেল সৌম্যকে। পাঞ্জাবি ঘামে ভিজে একাকার, মনে হলো কোন যুদ্ধ থেকে আসলো সে। তার মুখ লাল হয়ে আছে। বেশ রেগে আছে দেখেই বোঝা যাচ্ছে। রুমাইশার তাতে কি? এই লক্ষ্মী তার খাতিরের মানুষ রেগে থাকলেই কি? সিঁড়ি বেয়ে উঠে রুমের দিকে যেতেই রুমাইশা মাঝখানে দাঁড়িয়ে পথ আটকালো। সৌম্য এমনিতেই রেগে আছে, এর উপর এমন কাণ্ড দেখে মাথাটা ছটে যাচ্ছে আরো। এই মেয়ে সরে দাঁড়াও। আর এখান থেকে যাও। রুমাইশা শুনেও শুনল না। সে এক কথায় উত্তর দিল, আপনার যা কাজ, যা কিছু আছে পরে করবেন। আজকে আমার প্রশ্নের উত্তর না দিয়ে এখান থেকে যেতে পারবেন না। কেন এখানে আমাকে আটকে রেখেছেন? এর উত্তর না দিয়ে এক পাও নড়তে দিব না আপনাকে। সৌম্য রুমাইশার এমন পাগলামো দেখে চটে গেল। মেয়েটার সাহস কি? রাগে কাঁপতে কাঁপতে চেঁচিয়ে বলল, বেশি সাহস দেখাচ্ছ মেয়ে। আমার কাছে কৈফিয়ত চাইছো? আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নাকি? 5 মিনিটও লাগবে না তোমাকে এখানে মেরে পুঁতে রাখতে। রুমাইশা আটকে উঠল। ভেতরটা কেমন ভয়ে ধুকপুক করছে। রুমাইশার সাথে এর আগে এত জোরে কেউ কথা বলেনি। রুমাইশার চোখে পানি এসে ভিড় করলো। ফুপিয়ে হুট করেই কেঁদে দিল রুমাইশা। কাঁদাতে কাঁদাতে ছোট রুমের দিকে চলে গেল। গিয়ে দরজা আটকে দিল। রুমাইশার এমন আচরণে ভড়কে উঠল সৌম্য। এভাবে মেয়েটা কেঁদে দিবে বুঝতে পারেনি। জোরে জোরে শ্বাস নিচ্ছে। রাতটা সে কিছুতেই থামিয়ে রাখতে পারে না। রুমাইশা হাঁটু ঘেরে বসে বসে কাঁদছিল। সে এখান থেকে মুক্তি চায়। সে জানতে চায় তার বাবা এমন করেছে কি, যার জন্য তার এখানে বন্দি থাকতে হচ্ছে। কিছুক্ষণ পর রুমাইশা দরজার কড়া নাড়ার শব্দ পেয়ে নড়ে চড়ে বসল। ফুপিয়ে কাঁদছে সে। দরজা ভেতর থেকে লাগানো ছিল না। সৌম্য এক পা দুপা করে ভেতরে আসলো। রুমাইশার দিকে তাকালো। হুট করেই রুমাইশার কেঁদে কেটে লাল হওয়া করুণ মুখটা দেখে ভেতরে মোচড় দিয়ে উঠল। এর আগে এমনটা তো কখনো হয়নি তার সাথে। এই মেয়ে তো তার আপন কেউ না। তবুও মন চাইছে বারবার গাল বেয়ে পড়া অশ্রু মুছে দিতে। সৌম্য রুমাইশার সামনে এসে হাঁটু গেড়ে বসল। রুমাইশা নীরবে ফোপাচ্ছে, শব্দ করছে না। সৌম্য তাকিয়ে আছে শান্ত দৃষ্টিতে। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে বলল, তোমার সাথে আমার ব্যক্তিগত কোন শত্রুতা নেই। তোমার বাবার সাথে আমার শত্রুতা না থাকলেও বোঝাপড়া আছে। রুমাইশা এবার পিট পিট করে চোখ তুলে তাকালো। সৌম্য এক ধ্যানে বাহিরে জানালার দিকে তাকিয়ে বলল,
সেদিন ছিল আমার জন্মদিন। বাড়িতে বেশ হইচই। আমার মা মারা যাওয়ার পর আর কখনো নিজের ইচ্ছেতে জন্মদিন পালন করা হয়নি। কিন্তু 2 বছর পর জোরপূর্বক জন্মদিনের আয়োজনে মেতে উঠে বাড়ির সবাই। আমার জন্মদিনে আমার চেয়ে বেশি উল্লাস দেখা যায় রাফির মাঝে। রাফি আমার ভাই। চাচাতো ভাই হলেও আপন ভাইয়ের চেয়ে বেশি আমার জন্য। রাফি আমার 2 বছরের ছোট। আমাদের সম্পর্ক বেশ বন্ধুসুলভ ছিল। সবকিছু শেয়ার করতাম একে অপরের সাথে। আমি যতটা সাহসী ছিলাম ও ছিল ততটা ভীতু। ওর বাবা মা দুজনই অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার মা বেঁচে থাকা অবস্থায় কখনো রাফিকে বুঝতে দেয়নি মা না থাকার অভাব। আমাদের দুজনকে আগলে রেখেছে মা এবং আমার বড় বোন সুমি। মা মারা যাওয়ার পর আমার বোন সেই সব দায়িত্ব পালন করছে যেটা আমার মায়ের ছিল। রাফি আর আমার জন্য মায়ের প্রতিচ্ছবি হলেন আপু। সেদিন আমার জন্মদিনের সমস্ত পরিকল্পনা ছিল রাফির। আমি চাইলেও রাফির সাথে জেদ দেখাতে পারতাম না। রাফি আর আপুর কারণেই সেদিন জন্মদিন পালন করা হয় ধুমধাম করে। অনুষ্ঠান শেষে রাফি, আমি, আপু এবং আপুর বর আসিফ ভাই মিলে বেশ আড্ডা দিচ্ছিলাম। এই সময় হুট করে রফির ফোন আসে। রাফি জানায় ওর বন্ধুর মা অসুস্থ, রক্তের প্রয়োজন, সেখানে যেতে হবে। রাফি গাড়ি নিয়ে বেরিয়ে যায় সেদিন। রাত তখন 11:30। রাফি বাসায় ফিরছে না। আপু এবং আমি দুজনেই দুশ্চিন্তায়। আমার বাবা তখন নতুন এমপি হয়েছে, ভীষণ ব্যস্ততা। একের পর এক ফোন দিলে রাফির নাম্বার বন্ধ পাই। রাত হচ্ছে যত, চিন্তা বাড়ছিল তত। 12টার দিকে ফোন আসলো থানা থেকে। আমি আপু খুবই অবাক। রাফি থানায় কেন? রাফিকে যারা চেনি সবাই জানে ও কতটা সরল সোজা ছেলে। বাবাকে না জানিয়েই আমি আর আসিফ ভাই ছুটে গেলাম থানায়। থানায় গিয়ে দেখলাম রাফি লকআপে। আর ওসি সাহেব আমাদের দেখে বেশ আরাম করে বসলেন। আমি আর আসিফ ভাই গিয়ে তাকে জিজ্ঞেস করলাম ওকে লকআপে ঢুকানোর কারণ কি। তখন ওসি সাহেব বলল, তা একজন মাদক ব্যবসায়ী মাদকের সাথে জড়িত ব্যক্তিকে লকআপে রাখবো না তো কি করব। তার কথা শুনে আকাশ থেকে পড়লাম। রাফি আর মাদক। ও কোনোদিন সিগারেট খাওয়ার পছন্দ করে না। সেই ছেলে নাকি মাদক ব্যবসায়ী। দেখো ওসি সাহেব, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি ভালোভাবে তদন্ত করুন, আমার ভাই এইসবে জড়িত না। আসিফ ভাইয়ের তাকে বলল, আপনার ভুল হচ্ছে, আপনি ভুল করে ওকে তুলে এনেছেন। এবার ওসি সাহেব বেশ জোর গলায় কনস্টেবলকে ডাকলো। ওর গাড়ি থেকে কি কি পেছু নিয়ে আসো। কনস্টেবল মাদকদ্রব্যের প্যাকেট নিয়ে আসতেই আমি এবং আসিফ ভাইয়ের চক্ষু চড়ক গাছে। এটা কখনোই সম্ভব না। এরই মধ্যে রাফি কান্নাকাটি শুরু করে বলল, আসিফ ভাই, সৌম্য আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো। আমি কিচ্ছু করিনি। ইটস আ ট্রাপ। ওসি সাহেব বলল, এই কেস এখন আদালত অবধি যাবে। আমি ভয়ে দ্রুত বাবাকে ফোন দেই। বাবা ছুটে আসে পুলিশ স্টেশনে। ওসি সাহেবকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে লাভ হয় না। বাবাকে ওসি সাহেব প্যাকেটগুলো দেখিয়ে বলল, ওর গাড়ি থেকে পেয়েছি এইগুলো। ওকে কিছুতেই ছাড়া যাবে না। বাবা প্যাকেটগুলো দেখে রাফির সামনে গিয়ে কোন চোখে বলল, তোকে আমি এই দিনটার জন্য আগলে রেখেছি। তুই এসবের সাথে জড়িত। বড় বাবা, বিশ্বাস করো, আমি নির্দোষ। ওরা আমাকে ফাঁসাচ্ছে। বিনা দোষে আমাকে ফাঁসাচ্ছে। ওসি সাহেব বলল, এই কেস এখন আদালত অবধি যাবে। আমি ভয়ে দ্রুত বাবাকে ফোন দেই। বাবা ছুটে আসে পুলিশ স্টেশনে। ওসি সাহেবকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে লাভ হয় না। বাবাকে ওসি সাহেব প্যাকেটগুলো দেখিয়ে বলল, ওর গাড়ি থেকে পেয়েছি এইগুলো। ওকে কিছুতেই ছাড়া যাবে না। বাবা প্যাকেটগুলো দেখে রাফির সামনে গিয়ে কোন চোখে বলল, তোকে আমি এই দিনটার জন্য আগলে রেখেছি। তুই এসবের সাথে জড়িত। বড় বাবা, বিশ্বাস করো, আমি নির্দোষ। ওরা আমাকে ফাঁসাচ্ছে। বিনা দোষে আমাকে ফাঁসাচ্ছে। সেদিন আমরা কিছুই করতে পারিনি। 2 দিন কেটে গেল। মিডিয়াতেও এই খবর পৌঁছে গেল। এমপি সাহেবের ভাতিজার গাড়িতে বিপুল পরিমাণের মাদক পাওয়া গিয়েছে। সে মাদক ব্যবসায়ী। বাড়ির গেটের সামনে মিডিয়া জড়ো হয়ে গেল।
আমরা কোন রকম সামলাই। বাবাকে উপর মহল থেকে ফোনের উপর ফোন করতে লাগলো, তার মতো সৎ এমপি বাড়িতে এগুলো চলে। সেদিন গুরুতর অসুস্থ হয়ে পড়ে বাবা। হাসপাতাল দুদিন থাকার পর বিভিন্ন আইনের লোকজনকে ফোন দিয়ে রাফি জামিনের চেষ্টা করে। আমার বারবার মনে হচ্ছে রাফি নির্দোষ। রাফিকে ফাঁসানো হয়েছে। এটা যেভাবেই হোক বের করব আমি। রাফিকে থানায় মারধর অবধি করা হয়। রাফিকে জামিনে বাড়ি নিয়ে আসলাম। ওকে দেখে রীতিমতো আমার চিৎকার করতে ইচ্ছে করছিল। সারা গায়ে মারের দাগ। আপু হাউমাউ করে কেঁদে দিল। আমি ওকে অনেক কিছু জিজ্ঞেস করলাম, একটা বাক্য উচ্চারণ করেনি রাফি। সেদিনের পর থেকে রাফি পাল্টে গেল। রুম থেকে বের হয়নি। কোনোদিন হাসতে দেখা যায়নি ওকে। ঘর বন্দি হয়ে গেল, জীবন্ত লাশের মতো। এরপর থেকে আদালতে ওর হাজিরা দিতে হয়। যেদিন হাজিরা থাকে সেদিনই শুধু বের হয়, আমি যাই ওর সাথে। মানসিকভাবে ভেঙে পড়ার কারণে ওর এই অবস্থা। কিছুদিন পর থানায় নতুন এসপি এসেছে। আমি ভাবি যেভাবেই হোক এই কেস আবার রিওপেন করব। রাফিকে নির্দোষ প্রমাণ করবে। নতুন এসপির কাছে আগে সব ফাইল। সেই এসপি ছিল তোমার বাবা। উনি আমায় বলেছেন এই কেস রিওপেন করবে, তদন্ত করবে। আমি তখন আশার আলো দেখি। আমার ভাইয়ের হাস্যোজ্জ্বল মুখটা ফিরে পাবার আশা খুঁজে পাই। দুদিন পর থানায় গেলে তোমার বাবা বলল, এই ক্যাশ উনি রিওপেন করতে পারবে না। তার কাছে পুরনো ফাইল নেই। জানতে পারি উনি ওসি সাহেবের বন্ধু। তাই হয়তো ওনার নিষেধ করাই এই কেস রিওপেন করতে চাচ্ছে না। সেদিন তোমার বাবার উপর আমি ক্ষিপ্ত হয়ে বলি, আপনি নিজ থেকে একদিন এই কেস রিওপেন করবেন। ইটস মাই চ্যালেঞ্জ। এরপর জানতে পারি সেই ওসি ছেলের সাথে এসপি মেয়ের বিয়ে। সেই সুযোগেই আমি তোমাকে কিডন্যাপ করার প্ল্যান করি। তোমার বাবাকে দিয়ে এই কেস রিওপেন করার জন্য। সৌম্য থেমে গেল। গলা কাঁপছে। রুমাইশার খারাপ লাগছে। সৌম্যকে দেখে বোঝা যাচ্ছে সে কোন গুন্ডা মাস্টার না। তাকে অসম্মানও করেনি। সে যথেষ্ট দূরত্ব বজায় রেখেছে রুমাইশার থেকে। ভাইয়ের প্রতি ভালোবাসা দেখতে পারছে সৌম্যের মাঝে। রুমাইশা বেশ নিচু স্বরে বলল, বাবা এমন করবে আমি ভাবতেও পারছি না। বেশ অন্যায়বোধ হচ্ছে। আমার বাবা কিভাবে অন্যায়কে সাপোর্ট করলে সেটা ভেবে। তারপর কিছুক্ষণ থেমে বলল, আমি অপেক্ষায় থাকবো, আপনার ভাই নির্দোষ প্রমাণ হলেই এখান থেকে যাব। পালানোর চেষ্টা করব না। আপনার ভাইয়ের জন্য কোন সাহায্য দরকার হলে আমিও সাহায্য করব। সৌম্য মলিন মুখে হাসল। রুমাইশা এই প্রথম সৌম্যকে হাসতে দেখল। হাসিটা চমৎকার লাগলো। সৌম্য উঠে চলে যেতেই রুমাইশা কি ভেবে রাখল, সৌম্য সাহেব। থেমে গেল সৌম্য। এই অদ্ভুত ডাকার মাঝে কিছু একটা অনুভব করে সে। ফিরে তাকাতে রুমাইশা বলল, আজ থেকে প্লিজ আমাকে একটু গেস্ট হিসেবে দেখবেন। চোখে চোখে রাখার কোন দরকার নেই। আমি একটু ফ্রি হয়ে থাকতে চাই। আমার দম বন্ধ লাগে কেউ আমার সাথে সাথে থাকলে। আমি কথা দিলাম পালাবো না। সৌম্য মাথা নাড়িয়ে সম্মতি দিল। তাকে আর কেউ বিরক্ত করবে না। পরের দিন সৌম্য নীল রঙের টি শার্ট পরে বেশ আটসাট হয়ে নিচে নামছিল। বাগানের দিকে রুমাইশাকে দেখল। ওড়না একপাশে বেঁধে চুলগুলো খোপা করে বেশ মন দিয়ে কিছু একটা করছে। সৌম্য ভ্রু জোড়া টান করে দেখার চেষ্টা করছে কি করছে সে। সৌম্য একটু কাছে গিয়ে দাঁড়ালো। রুমাইশা আনমনে তার কাজে মগ্ন। এই মেয়ে বলে ডাকতেই রুমাইশা দ্রুত এদিকে ফেল। কিন্তু বেখেয়ালিতে তার হাতে গাছে পানি দেওয়া ঝাঁঝিয়ে ছিল, যেটা থেকে পানি গিয়ে সৌম্যের সারা গা ভিজে গেল। সৌম্য বোকা বনে গেল। মুহূর্তে একসাথে হয়ে আসা জামা কাপড় ভিজে একাকার। অবাকে চরম পর্যায়ে সে। ঠিকমতো রিড করতে পারছে না। রুমাইশা ভয় হাত থেকে পানি দেওয়া ঝাঁঝরিয়ে নিচে ফেলে দেয়। এক কোণে চোখ মুখ খিচে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে। সে চুপচাপ সৌম্যকে পা থেকে মাথা অবধি দেখছে। পুরো কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে সৌম্য। না
চাইতেও হেসে গড়াগড়ি খাচ্ছে রুমেশা। সৌম্য ভ্রুজোড়া আরো টানটান করে দেখছে রুমেশাকে। একে তো ভিজিয়ে দিল তাকে, এর উপর আবার হেসে ফেটে পড়ছে। সৌম্য এদিক সেদিকে তাকিয়ে নিচ্ছে ঝাঁঝরিটা হাতে নিল। রুমাইশা সৌম্যের হাবভাব বুঝতে না পেরে ছুটে বাগানের পিছনে চলে গেল। সৌম্য তার পেছনে পেছনে গেল। রুমাইশা আর পালাতে পারল না। পেছনে শুধু দেয়াল। এরই মধ্যে সৌম্য তার উপর পানি মেরে দিল। সেও ভিজে একাকার। রুমাইশা হুট করে গাছের টপ থেকে মাটি নিয়ে সৌম্যের গায়ে ছুড়ল। খিলখিল করে হেসে উঠল রুমাইশা। সৌম্য হাত থেকে পানি দেওয়ার ঝাঁঝিয়ে ফেলে দিয়ে রুমাইশাকে তার দিকে হেঁচড়ে টান দিল। পেছনে থেকে রুমাইশার হাত ধরে তাকে টেনে সামনে আনলো। নিচ থেকে এক গাদা মাটি নিয়ে রুমাইশাকে মেখে দিল। রুমাইশা গালেও হালকা লাগিয়ে দিল। রুমাইশা সৌম্যার পুরুষালী হাতে ছোঁয়া গালে পেয়ে কেঁপে উঠল। এতক্ষণ পর সৌম্যের হুঁশ ফিরল। রুমাইশাকে কেঁপে উঠতে দেখে সৌম্য তার গাল থেকে হাত সরিয়ে নিল। দুজন এত কাছে কখন চলে আসলো কারো খেয়াল নেই। সৌম্যার অস্বস্তিকর লাগছে। ধম ফুরিয়ে যাবে মনে হচ্ছে। এই মেয়ের মাঝে সে ডুবে যাচ্ছে। হাত আলগা করে দিল। রুমাইশা সরে দাঁড়াতেই মাটি ভিজে থাকা জায়গায় পা পিছিয়ে পড়ে যেতে নিল। কিন্তু সৌম্য দ্রুত তাকে ধরে ফেলল। সৌম্যের এক হাত রুমাইশার কোমর ছুঁয়ে। দুজন দুজনের চোখের দিকে গভীরভাবে তাকিয়ে আছে। শ্বাস ঘন হচ্ছে। রুমাইশা উঠে দাঁড়ালো। সৌম্য ছেড়ে দিল তাকে। রুমাইশা ছুটে ভেতরে চলে গেল। সৌম্য কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে থেকে সেও ভেতরে চলে গেল। যাওয়ার পথে দারোয়ান, কেয়ারটেকার থেকে শুরু করে সবাই তার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। কাজের লোক কেউ কেউ আবার মিট মিট করে হাসছে। সৌম্য কোনোরকম সকলকে উপেক্ষা করে কেটে পড়ায় ব্যস্ত। রুমাইশা শাওয়ারের নিচে দাঁড়িয়ে ঘন ঘন শ্বাস নিচ্ছে। অদ্ভুত লাগছে। সৌম্যর কাছাকাছি এসে এতটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পড়বে ভাবেনি। মনে হলো সৌম্য তার কত চেনা। অথচ সৌম্য কেবল মাত্র তার চির অচেনা ব্যক্তি। চোখ দুটো বন্ধ করে ফেলল। আর কিছু ভাবা যাচ্ছে না। আজ এসপি মাহবুব সাহেব সৌম্যকে ফোন দিল। সৌম্য তার ফোনের আশায় ছিল। সৌম্যের ঠোঁটে কিঞ্চিৎ হাসি দেখা গেল। আপনি ফোন করবেন জানতাম। এসপি সাহেবের নিচু স্বর শোনা গেল। আমার মেয়েকে ছেড়ে দাও। ছেড়ে দিব, তবে আমার কাজ হওয়া অবধি ছাড়তে পারছি না। এসপি সাহেব নরম গলায় বললেন। এই ফাইল আমার কাছে নেই। সৌম্য তীক্ষ্ণ গলায় বললেন। বারবার একই কথা বলার জন্য ফোন করবেন না। আপনার মেয়ে আমার কাছে যে কোনো ক্ষতি করতে একবারও ভাববো না। তাই বলছি, বনিতা করার জন্য ফোন করে থাকলে বিপদে পড়বেন। ফাইলটা সত্যি আমার কাছে নেই। সেটা ওসির কাছে। সৌম্য কিছুটা ভেবে চিনতে বলল। আপনার বন্ধুই তো ওসি। এখন নিজের মেয়েকে কিভাবে বাঁচাবেন সেটা তো আর আমি বলে দেব না। সৌম্য ফোন কেটে দিল। এসপি মাহবুব সাহেব ভেবে পাচ্ছে না সে কি করবে। তার বন্ধু ওসি ওয়াসিম তালুকদার তাকে এই ফাইলটা দিবে বলে তার মনে হয় না। এই ফাইলের সাথে অনেক কিছু জড়িত। ওসির চাকরিও চলে যেতে পারে। এইদিকে তার স্ত্রী ফাতেমা বেগম অবস্থা খারাপ করে ফেলেছে কেঁদে কেটে। মেয়ের জন্য তাকে দোষারোপ করছে বারবার। সিদ্ধান্ত নিল আজ ওয়াসিমের সাথে কথা বলে দেখবে ফাইলটা বের করা যায় কিনা। রুমাইশার হৈহুল্লোড় শোনা যাচ্ছে। মাত্রই গেস্ট হাউসের গেট দিয়ে সৌম্যের গাড়িটা প্রবেশ করল। সাদা পাঞ্জাবি পরিহিত সৌম্য গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সামনে এগোতে এগোতে সে চোখের কালো সানগ্লাসটা খুলল। সবাই ততক্ষণে থেমে গিয়ে সৌম্যের ভয় নড়াচড়া করছে না। শুধুমাত্র রুমাইশাই সৌম্যের আগমনে তেমন একটা পাত্তা দিচ্ছে না। সৌম্য অবাক হয়ে সবাইকে দেখছে। তার গেস্ট হাউসের দারোয়ান, কেয়ারটেকার সহ সব সার্ভেন্ট একসাথে। পুরো বাগান জুড়ে হৈহুল্লোড় করছে। ক্রিকেট খেলছে। তার গেস্ট হাউসের নকশা পাল্টে ফেলছে মিনিটেই এই মেয়েটা। কে বলবে তাকে এখানে কিডন্যাপ করে আনা হয়েছে? কোন রকম মন খারাপ নিয়ে কিছুই নেই। উল্টো এখানে স্টেডিয়াম বানিয়ে সবাইকে নিয়ে ক্রিকেট খেলছে।
সৌম্য শক্ত পুরুষালী গলায় বলল, এখানে হচ্ছেটা কি? রুমাইশা ওড়না কোমরে বেঁধে হাতে ক্রিকেট নিয়ে সৌম্যার কাছে আসলো। কি সৌম্য সাহেব, এভাবে এখানে সংসদে দাঁড়িয়ে আছেন কেন? আর এখানে ক্রিকেট খেলা হচ্ছে দেখছেন না? সৌম্য রুমাইশাকে কিছু না বলে বাকিদের ইশারা করে বললেন, সবাই যে যার কাজে ফিরে যান। ফার্স্ট। সৌম্যের ঠান্ডা মাথার এইটুকু কথা শুনেই সবাই ছুটে পালালো। রুমাইশা তেতে গিয়ে বলল, এটা কি করলেন? সুন্দর একটা ম্যাচ খেলছিলাম। এই মেয়ের রুমে গিয়ে চুপচাপ বসে থাকো। এই বলেই সৌম্য হনহন করে হেঁটে চলে যায়। রুমাইশা ব্যাট ফেলে মাটিতে রুমের দিকে পা বাড়ায়। সৌম্য লিভিং রুমে ছিল। কাচের দরজা দিয়ে বেশ খেয়াল করছে রুমাইশাকে। রুমাইশা বেচারি করছে অনেকক্ষণ যাবৎ। একবার এদিক আরেকবার ওদিক। সৌম্য এক গাল হাসল। মেয়েটা এক দণ্ড এক জায়গায় থাকতে পারে না। এত অশান্ত কেন? সৌম্য কি মনে করে বেরিতে এলো কে জানে। সৌম্যকে কে দেখে থেমে গেল রুমাইশা। পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে জিজ্ঞেস করল সৌম্য, কি ব্যাপার পাগুলো এক দণ্ড কোথা স্থির থাকে না তোমার? রুমাইশা দাঁত খেলিয়ে বলল, না, আসলে আমার খুব বোরিং লাগছে। একা একা কি করব? সৌম্য ভ্রুজোড়া নাচিয়ে বলল, এটা কি তোমার মামা বাড়ি, যা আবদার করবে তাই হবে? রুমাইশা কোমরে দু হাত রেখে ভ্রু কুচকে বলল, কিডন্যাপ করে এনেছেন আপনি, আমি তো আর একা একা আসিনি। এখন আমার সমস্যা, খারাপ লাগা আপনারই দায়িত্ব। সৌম্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রুমাইশার শেষের কথা বুঝে বুকে লাগলো, দায়িত্ব। সৌম্য রুমাইশার সামনে আসলে কেমন যেন হয়ে যায়। সৌম্য কিছুদিন যাবৎ সেটা বেশ খেয়াল করছে। সৌম্য গলা খাঁকড়ে বলল, এখন আপনার জন্য আমার কি করতে হবে ম্যাডাম? রুমাইশা ঠোঁট চেপে হাসল, বেশি কিছু না। এখন তো রাত, আমাকে একটু লং ড্রাইভে নিয়ে যেতে হবে। সৌম্য বলল, আমাকে পাগল মনে হয়? না, তবে অতটা চালাকো না। সৌম্য অবাক হয়, এইটুকু মেয়ে তাকে বলে কি? রুমাইশা বেশ অসহায় ভঙ্গিতে বলল, দেখুন, এমনিতেই আমি একটা বাচ্চা মানুষ। পরিবার ছাড়া কতদিন এখানে থাকছি। আমার বুঝি কষ্ট হয় না? আমি তো আপনার কথা রেখেছি। এবার আমার মন ভালো করার জন্য আমার কথাটা রাখুন। সৌম্য বলে গেল, মেয়েরা আসলে জ্বলন্ত আগুনকে নিভিয়ে দিতে পারে তাদের আবেগ দিয়ে। সৌম্য কিছুক্ষণ ভেবে তারপর বলল, ঠিক আছে, এখানেই দাঁড়াও, আমি গাড়ির চাবি নিয়ে আসি। সৌম্য যেতেই রুমাইশা লাফিয়ে উঠল। সৌম্য ফিরে এসে দেখল রুমাইশা শান্ত মেয়ের মতো সেই জায়গায় দাঁড়িয়ে আছে। সৌম্য সামনে এগোতে এগোতে রুমাইশাকে ইশারা করলো তার পেছনে পেছনে আসতে। সৌম্য প্যান্টের পকেট থেকে চাবি বের করে গাড়িতে উঠে বসল। রুমাইশা এসে দরজা খুলে সামনের সিটে বসে পড়ল। সৌম্য রুমাইশাকে দেখছে। মেয়েটা কোন কথা নেই বার্তা নেই নিরদিদায় তার সাথে বসে পড়ল। তোমার ভয় করে না আমাকে? রুমাইশা সৌম্যের দিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে বলল, ভয় করবি কেন? আমি একটা অচেনা অজানা ছেলে, আমার পাশে নিরদিদায় এসে বসে পড়লে। রুমাইশা সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল, মানুষের চেহারা দেখলেই আমি বুঝতে পারি কার ভেতর কি। আমার চেহারা দেখে কি বুঝলে? রুমাইশা পা নাড়াতে নাড়াতে জবাব দিল, আপনি ততটাও খারাপ মানুষ নয়। আপনাকে বিশ্বাস করা যায়। সৌম্য গাড়ি স্টার্ট দিতে দিতে অন্যদিকে ফিরে হাসল। রুমাইশার চোখের আড়ালে গাড়ি চলছে। রুমাইশা সৌম্যকে এটা সেটা জিজ্ঞেস করছে। সৌম্য এই প্রথম খেয়াল করলো এই মেয়েটা একবার তোতাপাখির মতো। কথা বলছে তো বলছেই। সৌম্যর খারাপ লাগছে না, বরং এর কথা জবাব দেওয়ার থেকে শুনতে বেশি ভালো লাগছে। হাইওয়েতে উঠতেই একটু জ্যাম পড়ল। এরই মধ্যে রুমাইশার চোখ গেল ফুলের দিকে। কি সুন্দর কাঠগোলাপ বিক্রি করছে রাস্তায় একটা বাচ্চা মেয়ে। এরই মধ্যে রুমাইশা সৌম্যের দিকে তাকালো, বাচ্চাদের মতো আবদার করলো, সৌম্য সাহেব, আমাকে একটা ফুল কিনে দিন। সৌম্য জানালার পাশে তাকিয়ে দেখলো ফুল বিক্রেতা মেয়েটাকে।
গাড়ির কাজ নামিয়ে ডাকলো। তারপর রুমাইশাকে উদ্দেশ্য করে বলল, তোমার যতগুলো মন চায় নিয়ে নাও। রুমাইশা শুধু দুটো ফুল নিল। সৌম্য মেয়েটার হাতে কোচকচে 500 টাকার নোট দিয়ে দিল। মেয়েটি খুশি হয়ে বলল, ধন্যবাদ ভাইজান, ভাবিয়ে নিয়ে সুখে থাকেন। সৌম্য বিষম খেল, গোল গোল চোখে তাকালো। মেয়েটি ততক্ষণে চলে গেল। রুমাইশা এদিকে হাসছে যেন এটা বেশ হাসির কিছু। এই মেয়েটা মনে হয় কোন কিছু নিয়ে অতটা সিরিয়াস না। জ্যাম ছেড়ে দিবে এরই মধ্যে রুমাইশা একটা কাঠগোলাপ গাড়ির সামনে সাজিয়ে রাখলো। সৌম্য শুধু তাকিয়ে দেখছে রুমাইশার কাণ্ড। আরেকটা কাঠগোলাপ নিয়ে কানে গুঁজে নিল। ঘন কালো চুলগুলোর মাঝে কাঠগোলাপ দেখতে অপূর্ব লাগছে। সৌম্য না চাইতে চোখ পড়ে গেল রুমাইশার দিকে। সৌম্য সব ধ্যান খেয়াল ভুলে তাকিয়ে থাকলো। রুমাইশা সৌম্যর দিকে তাকিয়ে হাত দিয়ে তার ধ্যান ভাঙাল। তারপর বলল, আমাকে কেমন লাগছে সৌম্য সাহেব? এটা আমার প্রিয় ফুল। সৌম্য ঘোর লাগা কণ্ঠে ধীরে বলল, স্নিগ্ধ। রুমাইশা আবার হাসল। এইদিকে পেছনে থেকে হর্ন বাজাচ্ছে। জ্যাম ছুটে গেছে অলরেডি। সৌম্য হকচকিয়ে উঠল। দ্রুত গাড়ি স্টার্ট দিল। গাড়ি থামালা মেঘনা নদীর ঘাটের দিকে। রুমাইশাই বলেছে সে এখানে নামতে চায়। দুজন নেমে দাঁড়ালো। দূর থেকেই ভেসে আসছে বড় বড় জাহাজ ট্রলারের শব্দ। আশেপাশে মোটামুটি জমজমাট বললেই চলে। নদীর কাছে যেতে চাইলে যেতে দিল না সৌম্য। দূর থেকেই দেখছে নদীর ঢেউ। বাতাসে শাঁস শাঁস শব্দ কানে আসছে। পাশে আইসক্রিম বিক্রি করছে। সৌম্য আইসক্রিম বিক্রেতাকে ডেকে রুমাইশার হাতে আইসক্রিম ধরিয়ে দিল। রুমাইশা বেশ মুগ্ধতা নিয়ে দেখছে সৌম্যকে। সৌম্যকে তার খুব আপন মনে হচ্ছে। রুমাইশা আইসক্রিম খাচ্ছে, সৌম্যকে সাধলো হাতে থাকা আরেকটা আইসক্রিম। সৌম্য বলল, আইসক্রিম মেয়েদের পছন্দের জিনিস, ছেলেদের নয়। রুমাইশা মুখ বাঁকালো। তারপর নিজেই আইসক্রিম খাওয়ায় মন দিল। আইসক্রিম খেতে খেতে রুমাইশা সৌম্যকে জিজ্ঞেস করল, সৌম্য সাহেব, আবার কোন গার্লফ্রেন্ড নেই? সৌম্য বেশ শীতল চোখে তাকিয়ে আছে। রুমাইশা মুখ টিপে হাসছে। চোখ মুখে দুষ্টুমি স্পষ্ট। সৌম্য উত্তর দিল না। তার বেশ বলতে ইচ্ছে করছিল, যদি গার্লফ্রেন্ড থাকতো তবে এভাবে তোমাকে নিয়ে এখানে দাঁড়িয়ে থাকতাম না। কিন্তু সৌম্য আর কথা বাড়ালো না। সৌম্য হাতের ঘড়ি দেখে রুমাইশাকে বলল, ফিরে যাওয়া যাক। দুজন হেঁটে সামনের দিকেই যাচ্ছিল। ঘাটের দিকে কিছু ছেলে পেলে রুমাইশাকে টিজ করতে লাগলো। রুমাইশা খানিকটা ভয় পেল। সৌম্যের মাথা গরম হলেও এই মুহূর্তে কিছু করার নেই তার। রুমাইশার সাথে বলেই সৌম্য থেমে গেল। রুমাইশা তার দেখাদেখি থামল। রুমাইশা ভাবল সৌম্য কি আবার মারামারি করবে। কিন্তু না, সৌম্য হুট করে রুমাইশার হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। রুমাইশা কেঁপে উঠল। বুকের ভেতর অদ্ভুত ধুকপুক শব্দ হচ্ছে। সৌম্য সেভাবেই তার হাত ধরে হেঁটে যাচ্ছে গাড়ির সামনে। রুমাইশা তাকিয়ে আছে এক ধ্যানে সৌম্যর দিকে। গাড়ির সামনে গিয়ে সৌম্য হাত ছেড়ে দিল। বলল, উঠে বসো। কিন্তু রুমাইশার কি হলো কে জানে। সারা রাস্তায় একটা কথা বলেনি। অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরেছে। এই অনুভূতি তার অজানা। তাই এটা নিয়ে গভীর ভাবনায় বিভোর হয়ে পড়েছে। আজ অনেকদিন হয়েছে রুমাইশা এখানে। এই কয়েকদিনে তার বাড়ির জন্য মন খারাপ লাগলেও এই গেস্ট হাউসটা বড্ড আপন করে নিয়েছে সে। এই যে লিভিং রুমে বসে সৌম্য কপালে 3টে ভাঁজ ফেলে কিসব কাগজ দেখাদেখি করে। ল্যাপটপের স্ক্রিন বারবার গম্ভীর মুখে তাকিয়ে থাকে। রুমাইশা লুকিয়ে লুকিয়ে সবটা দেখে। এখন তার সৌম্যকে লুকিয়ে দেখার এক নতুন অভ্যাস হয়েছে। সেদিন সৌম্যের পুরুষালী হাতের মুঠোয় যখন তার ছোট্ট নরম তুলতুলের হাত আটকা পড়েছিল, রুমাইশার বক্ষে অন্যরকম এক শীতল অনুভূতি হয়েছিল। প্রতি রাতে বারবার সৌম্য তার কল্পনায় এসে তার সাথে লুকোচুরি খেলে, তবে ধরা দেয় না। রুমাইশা আজ বেশ বোরিং হচ্ছিল। আনিতা নামের মেয়ে সার্ভেন্টকে ডাকলো।
মেয়েটি দ্রুত এসে জিজ্ঞেস করল, কিছু লাগবে ম্যাম? রুমাইশা এদিক সেদিকে তাকিয়ে তারপর ফিসফিস করে বলল, আমায় আকাশি রঙের একটা শাড়ি এনে দিতে পারবে? আর সাথে কিছু জিনিস। মেয়েটি মাথা দোলালো। রুমাইশা একটা কাগজে লিখে দিলে কি কি আনতে হবে। মেয়েটি কাগজ নিয়ে মুচকি হেসে চলে গেল। সৌম্য শুকনো রঙের পাঞ্জাবি পরে একটা মিটিংয়ে গিয়েছিল তার বাবার সাথে। ফিরে আসলো বিকেলে। তখন পুরোপুরি সন্ধ্যা নামেনি। কাঠের সিঁড়ি দিয়ে ঠক ঠক শব্দ করে উপরে উঠছিল। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে কেবলমাত্র রুমে যাবে। এরই মধ্যে সৌম্য থেমে গেল। রুমের সামনে কাছে জানালা বরাবর আকাশি রঙের শাড়ি পরে গ্রিল ধরে গুনগুন করছে রুমেশা। পেছনে তার লম্বা ছেড়ে রাখা চুলগুলোও দোল খাচ্ছে। সৌম্য এই দৃশ্য দেখে ধীরে ধীরে সামনে এগুলো। তার চোখ মুখে বেশ আগ্রহ। সামনে থেকে এই রমণীকে দেখার। ঠক ঠক জুতোর শব্দ পেয়ে রুমেশা ঘুরে তাকালো। ব্যাস। সৌম্য আর আগে বাড়ল না। থেমে গেল সে, সাথে তার পাজোড়া। থেমে গেল মুহূর্তেই তার হৃদস্পন্দন। আকাশি শাড়ি, সাদা কাচের চুড়ি, কপালে টিপ। এইটুকু যেন সৌম্যকে খুন করতে যথেষ্ট। সৌম্যকে এভাবে দেখে রুমেশাও পিপ পিপ করে তাকিয়ে আছে। সৌম্য ঘোর লাগা চোখে দেখছে রুমেশাকে। হাত করেই সৌম্য এক পা দুপা করে এগুতে লাগলো রুমেশার দিকে। রুমেশা ঢোক গিলল, সে পিছনে যেতে শুরু করলো। সৌম্য সামনে এগুতে এগুতে রুমেশার পিঠ দেয়ালে ঠেকে গেল। রুমেশা ভীত চোখে তাকিয়ে আছে সৌম্যের দিকে। সৌম্য রুমেশার সামনে গিয়ে হাত দিয়ে তার কপালের টিপ ছুঁয়ে দিল। রুমেশা চোখ বন্ধ করে ফেলল। এই মুহূর্তে রুমেশা আর সৌম্যকে কেউ দেখলে পাক্কা ভেবে নেবে তারা একটা পারফেক্ট কাপল। শাড়ি আর পাঞ্জাবিতে দুজনকে বেশ মানানসই লাগছে। সৌম্যের হুঁশ ফিরতেই সে পেছনে সরে গেল। রুমেশা লজ্জা পেয়ে এক ছোট রুমে চলে গেল। সৌম্য দেয়ালে দুহাত ঠেকিয়ে জোরে শ্বাস নিচ্ছে। এই কি হলো তার? ভেবে পেল না। সৌম্য কপালের ঘাম মুছল। তার ভেতরে অস্থিরতা তাকে ঘিরে ধরেছে। রুমেশা তার সামনে থেকে চলে গেল বলে কি? সৌম্য ভাবছে সে কি সত্যি এই মেয়ের দিকে দুর্বল হচ্ছে। তা না হলে আজ তার বাসায় যাওয়ার কথা ছিল। কি ভেবে রুমেশাকে এক নজর দেখার জন্য গেস্ট হাউসে চলে এলো। সৌম্য ভাবছে এটা কি অপরাধ? এই অনুভূতি থেকে মুক্তি পাওয়ার কি কোন উপায় আছে? এসপি মাহবুব সাহেব তার বন্ধু ওসি ওয়াসিমের বাড়িতে বসে আছে। চা খেতে খেতে মাহবুব সাহেব ওয়াসিমকে কৌশলে ফাইলটির কথা জিজ্ঞেস করলো। আচ্ছা ওয়াসিম, বলতো এই ফাইলটা কি এমন যেটার জন্য তুই আমার থেকে এই ফাইল নিয়ে নিয়েছিলি? ওয়াসিম চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, এমপি ইমতিয়াজ তালুকদারকে নিচে দেখানোর জন্য তার বিরোধী দলের ইশফাক মির্জার কাজ ছিল এটা। তার ছেলে সৌম্য ভীষণ বিচক্ষণ এবং চালাক চতুর ছেলে। ওকে ফাঁসানো অত সহজ ছিল না। তাই টার্গেট করা হয় তার ভাতিজাকে। এই কেসটির জন্য আমাকে মোটা অঙ্কের টাকা দিয়েছিল। তাই তোর থেকে এই ফাইল নিয়ে নিয়েছিলাম। এসপি মাহবুব সাহেব জয়ের শ্বাস ছেড়ে মনে মনে বলল, এই ফাইল তোকে ফেরত দেওয়ার মাসুল এখন হারে হারে পাচ্ছি। এই পাপের শাস্তি এখন আমার মেয়েকে পেতে হচ্ছে। ওসি ওয়াসিম ভ্রু কিঞ্চিত কুঁচকে জিজ্ঞেস করলেন, এতদিন পর এই ফাইলের ব্যাপারে জানতে চাইছিস কেন? কোথায় নিজের মেয়েকে খুঁজবি? আর তুই কি শিওর তোর মেয়ে নিজ ইচ্ছায় বাড়ি থেকে পালিয়েছে? এসপি মাহবুব সাহেব হ্যাঁ বলল। কারণ সে কিছুতেই চায় না সৌম্যের ব্যাপারটা খোলাসা করতে। এতে তার আমল যাবে, ছালাও যাবে। সে জানে ওয়াসিম ফাইল জীবনে দিবে না। তাই পুরো বুদ্ধি করেই এখানে এসেছে। এসপি মাহবুব আর কথা বাড়াল না। বলল, আজ আসি। সৌম্য আর এসপি মাহবুব সাহেব বসে আছে একটা কফি শপে। সৌম্যকে তার বন্ধু ওসি বলা কথাগুলো রেকর্ডিং শোনালেন। সৌম্য সেটা নিজের ফোনে নিয়ে নিল। এসপি মাহবুব সাহেবের উদ্দেশ্যে বলল, এই ফাইলটা না পাওয়ার আগ অবধি আপনাকে আমার দরকার। তাই আপনার মেয়েকে আমার কাছে রাখতে হবে, তার জন্য দুঃখিত। কিন্তু চিন্তা করবেন না, আপনার মেয়ে ভালো আছে এবং সেফ আছে। বলেই উঠে পড়ল সৌম্য।
সোজা বেরিয়ে গেল। সৌম্য আজ বাড়িতে গিয়েছে। অনেকদিন হয়েছে যাওয়া হয় না। ফিরতে ফিরতে রাত হলো। রুমাইশা কখন থেকে এদিক সেদিকে ঘুরঘুর করছে। সৌম্যকে দেখার জন্যই কেবল এত ছটফট। সৌম্যকে এখন না দেখলে তার দিন কাটে না। সৌম্যার আশেপাশে থাকতে তার ভালো লাগে। এই ভেবে মুচকি হাসল। সিঁড়ি বেয়ে নিচে নেমে কিচেনে চলে গেল রুমাইশা। চায়ের পানি বসালো। কাজের মেয়েটি অবশ্য সাহায্য করতে চেয়েছে, কিন্তু রুমাইশা না করে দিল। সে নিজেই চা করবে। সৌম্য সিঁড়ি দিয়ে কেবল মাত্র উপরে উঠছিল। রুমাইশা সৌম্যার পায়ের আওয়াজ পেয়ে কিচেন থেকে ছুটে আসলো। পেছনে থেকে ডাকলো, সৌম্য সাহেব। সৌম্য আচমকা হেসে দিল। রুমাইশার দিকে গম্ভীর হয়ে ফিরে তাকালো। হুম। চা খাবেন? আমি নিজ হাতে বানাচ্ছি। সৌম্য ততটা চা না খেলেও রুমাইশার প্রস্তাবটি গ্রহণ না করে পারল না। সৌম্য মনে মনে বলল, এত মিষ্টি করে কথা বলেই দিন দিন আমার মন গলিয়ে দিচ্ছে মেয়েটা। সৌম্য ছোট করে উত্তর দিল, ঠিক আছে। রুমাইশা বেশ খুশি হয়ে কিচেনে ফিরে গেল। সদ্য বিবাহিত নারী যেভাবে তার স্বামীর জন্য চা করে, ঠিক রুমাইশাও কোমরে ওড়না বেঁধে তাই করছে। সৌম্য সিঁড়ি থেকে উকি দিয়ে রুমাইশাকে দেখল। শুকনো ঢোক গিলল। তার হৃদয়টা বোধহয় পুড়িয়ে ছারখার করে ছাড়বে। সৌম্য তার রুমে বারান্দায় বেতের চেয়ারে বসে আছে। তার গেস্ট হাউসের এই বারান্দাটা বেশ প্রিয়। বারান্দায় বেতের দুটো চেয়ার রাখা। আগে যখন এখানে আসা হতো, একটা রাফি আর অন্যটা এসে বসত। রুমাইশা হাতে 2 কাপ নিয়ে আসতে ধীরে রুমে ঢুকলো। রুমে ঢুকে উকি দিয়ে দেখল সৌম্য বারান্দায়। রুমাইশা সেদিকেই গেল। বারান্দায় গিয়ে সৌম্যের হাতে চায়ের কাপটি এগিয়ে দিল। বেশ নরম গলায় বলল, আমি কি এই চেয়ারে বসতে পারি সৌম্য সাহেব? সৌম্য মাথা গোলালো। রুমাইশা আলগোছে বসল। চায়ের কাপে চুমুক দিল দুজন। সৌম্য মনে মনে বলল, নাচ যতটা খারাপ হবে ভেবেছি, ততটা খারাপ হয়নি। রুমাইশার পেটে কথা ঘুরপাক খাচ্ছে। মুখ না খুললে সব ব্লাস্ট হবে মনে হচ্ছে। আচ্ছা, আপনার প্রিয় রং কি? সৌম্য বাহিরে দৃষ্টি রেখেই উত্তর দিল, কালো। রুমাইশা আমতা আমতা করে জিজ্ঞেস করল, আপনার জীবনে স্পেশাল কোন মানুষ আছে? সৌম্য মুচকি হেসে প্রত্যুত্তর করল না। ভ্রু নাচিয়ে পাল্টা প্রশ্ন করল রুমাইশাকে, তোমার আছে? রুমাইশা বড় বড় চোখ করে দুদিকে মাথা নাড়ালো। সৌম্য ঘোর লাগা দৃষ্টিতে রুমাইশার দিকে তাকিয়ে বলল, এখনো হয়নি, তবে হতে কতক্ষণ? রুমাইশা জানালার পাশে বসে চুলে বিনুনি করছে আর গুনগুন করে গান গাইছে। চোখে ভাসছে সৌম্যের মুক্তা। লম্বা চওড়া সুঠাম দেহের পাঞ্জাবি পরে ঠক ঠক করে হেঁটে যাওয়া। মুখে গম্ভীর ভাব রেখে তার দিকে কেমন এক অজানা অচেনা দৃষ্টিতে তাকিয়ে থাকা। সেগুলো ভেবেই রুমাইশার ঠোঁট প্রসারিত হলো হাসিতে। রুমাইশা খেয়াল করল সে গভীরভাবে সৌম্যার মায়া জড়িয়ে যাচ্ছে। আর কদিনই বা থাকবে এখানে? এরপর এরপর তো তাকে ফিরে যেতে হবে। সৌম্যকে এভাবে আর দেখাও হবে না হয়তো। সৌম্য তার মতো তাকে নিয়ে নাও ভাবতে পারে। তখন কি হবে? এই মায়া জড়িয়ে নিজেকে পড়তে হবে নাকি তাকে আবার? সৌম্য মাত্র অফিস থেকে বের হচ্ছিল। এরই মাঝে তার বোন সুমির ফোন আসলো। সৌম্য ফোনটা রিসিভ করে কিছু বলতে যাবে, তার আগে তার বোনের আতঙ্কিত কণ্ঠ শুনে থেমে গেল। পুরো কথা শুনে বিচলিত হয়ে ফোন পকেটে রেখে দ্রুত গাড়ি নিয়ে বাড়ি গেল। সৌম্য 2 ঘন্টা রাস্তা 1 ঘন্টায় পার করে কোনো মতে বাড়িতে গেল। দৌড়ে আসার কারণে হাঁপিয়ে উঠল। সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখল সুমি এবং আসিফ ভাইকে রাফির ঘরের দরজার সামনে। সুমি কান্না করতে করতে বলল, সেই কখন থেকে রাখছি রাফি দরজা খুলছে না। সৌম্য বোনকে শান্ত করে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। রাফি, আমি সৌম্য। দরজাটা খোল ভাই, তোর সাথে কথা আছে। রাফি খুলল না। সৌম্য বলল, আমি কিন্তু দরজা ভেঙে ফেলব। দরজাটা খুলে দে। না খোলা অবধি এখানেই বসে থাকবো আমি।
রাফি তারপরও দরজা খুলছে না। সৌম্যের এবার প্রচন্ড ভয় হতে শুরু করলো। আসিফ ভাই, দরজাটা বোধহয় ভাঙতেই হবে। এই বলেই আসিফ আর সৌম্য মিলে দরজাটা ভাঙতে সক্ষম হলো। ভেতরে যাওয়ার সময় সৌম্যের বুক কাঁপতে থাকে। ভেতরে গিয়ে দেখলো পুরো অন্ধকার রুম। আশেপাশে চোখ বোলালো, রাফিকে দেখছে না কেন। সৌম্য আর একটু খুঁজে দেখলো রাফি সোফার এক কোণে হাঁটু গেড়ে বসে কাঁপছে। সৌম্য দ্রুত ছুটে সেদিকে গেল। রাফি রাফি বলে ডাকলো। রাফি মাথা তুলে সৌম্যের দিকে তাকিয়ে জাপটে ধরল সৌম্যকে। রাফির দু হাত কাঁপছে। সৌম্য টের পাচ্ছে তার ভাইয়ের ভয়ার্ত বুকের ধুকপুক শব্দ। সৌম্যের ভেতরটা ধুমড়ে মুচড়ে যাচ্ছে রাফিকে এভাবে দেখে। সৌম্য রাফিকে শান্ত করে বিছানায় বসালো। সুমি পানি নিয়ে এলো, রাফিকে পানি খাওয়ালো। কপালের ঘামটুকু মুছে দিল। ছোট দুই ভাইটিকে খুব ভালোবাসে সুমি। সৌম্য তাদের ফ্যামিলি ডাক্তারকে ফোন দিয়ে বাড়ি নিয়ে এলো। ডাক্তার এসে রাফিকে দেখে চেক আপ করে গেল। রাফি একটা টু শব্দ অবধি করেনি। সৌম্য ডাক্তার সাহেবকে এগিয়ে দিতে গেল। দুজনের মধ্যে কথা হলো। ডাক্তার সাহেব তাকে জানালো রাফির ভেতরের ভয় যেটা তাকে স্বাভাবিক জীবন যাপন করতে দিচ্ছে না। প্রচন্ড শকট, এর কারণে তার জীবনকে অন্ধকার করে দিয়েছে। এভাবে চলতে থাকলে ধীরে ধীরে রাফি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। ডাক্তার সাহেব চলে যেতেই সৌম্য বেশ চিন্তায় পড়ে গেল। এখন তাকে যা করতে হবে খুব দ্রুতই করতে হবে। সৌম্য সোজা ওসি ওয়াসিমের বাসায় গেল। ওয়াসিমের বাইরে ড্রয়িং রুমে পায়ের উপর পা তুলে বসে আছেন সৌম্য। ওসি ওয়াসিমের স্ত্রী তাকে ডেকে আনলেন। সৌম্যকে দেখে ওসি খানিকটা বিব্রত হলেন। এই ছেলের এখানে কি কাজ? এটা তাকে ভাবান্তর করে দিলেন। ভ্রু জোড়া টান টান করে সোফায় বসতে বসতে বললেন, তুমি এখানে? সৌম্য পা জোড়া ঠিকঠাক করে মুখে কিঞ্চিত হাসি রেখে বলল, সেটাই তো বলতে এসেছি, আমি এখানে কেন এলাম এখনই জানতে পারবেন। ওসি ওয়াসিম কপাল টান টান করে সৌম্যের বলা কথাগুলো বোঝার চেষ্টা করছে। সৌম্য পকেট থেকে ফোন বের করলো। এসপি মাহমুদ সাহেবের কাছে বলার কথা রেকর্ডিং চালু করে তার সামনে ধরল। দিব্যি তার কণ্ঠে সেদিনের ঘটনা বিশ্লেষণ করে যাচ্ছে। ওসি ওয়াসিম ঘামছে, টিস্যু পেপার দিয়ে কপালের ঘামটুকু মুছল। এটা কে দিয়েছে তোমাকে? সৌম্য মুখে আঘাত করে বলল, আপনাকে এত কিছুর কৈফিয়ত দিতে আসিনি। এই রেকর্ডিং শুধু আমার ফোনেই নয় বরং ল্যাপটপে ফাইলে রেখে দিয়েছি। ভালো ভালো ফাইলটা দিয়ে দিন। ওসি সাহেব ফাটা বাসে পড়ে গেছে। সে এখন কি করবে? শুনুন ওসি সাহেব, আপনি ফাইলটা দিয়ে দিলে বেঁচে যেতে পারেন। আমি চাইলে আপনাকে বাঁচিয়ে পুরো দোষটা ইশফাক মির্জার কাঁধে ফেলতে পারি। আপনি জানেন বর্তমানে আমার বাবার ক্ষমতা কতদূর। ওসি ওয়াসিমের চোখ দুটো চিকচিক করে উঠল। সৌম্যের দিকে তাকিয়ে বলল, তুমি সত্যি বলছো? আমাকে ফাঁসাবে না এর মধ্যে? সৌম্য মাথা নাড়ালো। বলল, ফাইলটা নিয়ে আসুন। ওসি সাহেব উঠে ভেতরে গেল। সৌম্যের মাঝে উত্তেজনা। এই ফাইলটা অবশেষে তার হাতে আসছে। রাফির জীবন আগের মতো হবে, সবকিছু ঠিক হবে। চোখ মুখে খানিকটা আনন্দের ছাপ। ওসি এসে সৌম্যের হাতে ফাইল বুঝিয়ে দিল। ফাইল নিয়ে 1 মিনিটও দেরি করেনি সৌম্য। সোজা চলে গেল এসপি মাহবুব সাহেবের সাথে দেখা করতে। উনার অফিসে ঢুকে ফাইলটা দিয়ে বলল, এই যে ফাইল, এই কেস এখন আপনার হাতে। আপনি আমার ভাইকে মুক্ত করুন, আমি আপনার মেয়েকে মুক্ত করব। নিজ হাতে আপনার কাছে দিয়ে আসব। এসপি সাহেব মাথা দোলালে সৌম্য খারাপ নয় সেটা সে জানে ভালো করেই। সৌম্য চলে যেতেই এসপি সাহেব দ্রুত ফাইলটা নিয়ে কাজ শুরু করলেন। এরই মাঝে তার ফোনে ওসি ওয়াসিমের অসংখ্য ফোন আসতে শুরু হলো। ফোনটা সাইলেন্ট করে রেখে মনে মনে বলল, নিজের ভুলের সংশোধন করার পালা এখন। রুমাইশা সারাদিন অপেক্ষা করলে সৌম্যার। সৌম্যকে এক নজর দেখার। রাত 1টা বাজে। রুমাইশা লিভিং রুমে বসে অপেক্ষা করছিল সৌম্যের। অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়ল মেয়েটা কে জানে।
তার সামনে কাগজ আর কলম নিয়ে কিসব লেখালেখি করছিল। সৌম্য এত রাতে ফিরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। লিভিং রুমের আলো জ্বলছে দেখে সেদিকে গেল। সৌম্য একটু সামনে যেতেই দেখলো রুমেশা টেবিলে মাথা রেখে ঘুমোচ্ছে। চুলগুলো তার মুখের সামনে পড়ে আছে। সৌম্য এক পা দুপা করে কাছে গেল। হালকা ঝুঁকে বসলো। হাত দিয়ে আলতো করে চুলগুলো সরিয়ে দিয়ে তাকিয়ে থাকলো ঘুমন্ত নিষ্পাপ মেয়েটির দিকে। সৌম্য কদিন ধরেই রুমেশার হাবভাব বুঝতে পারছে। তার প্রতি এত উদ্বিগ্ন হতে দেখে নিজেও খানিকটা চিন্তিত। তার জন্য অপেক্ষা করে এখানে বসে আছে সেটাও সে জানে। জোরে শ্বাস নিল। তার কাজ হাসিল হয়ে গেছে, তবুও বুকের ভেতর চাপা কষ্ট হচ্ছে। রুমেশা চলে যাওয়ার সময় এসে গেছে বলেই মেয়েটির প্রতি তার অদ্ভুত মায়া জন্মেছে। এটা কি শুধুই মায়া? সৌম্য রুমেশাকে জাগাল না। শুধু যাওয়ার আগে হুট করে কপালে চুপু বসিয়ে দিল। এই কাজটি সে কেন করলো সে জানে না। ধূপধাপ পা ফেলে সেখান থেকে চলে গেল। সকাল সকাল এসপি মাহবুব সাহেবের ফোন পেয়ে সৌম্য চলে গেল দ্রুত। আজ তার সাথে তার বাবাও গিয়েছে। দুজন যখন মাহবুব সাহেবের অফিসে বসে আছে, তখন এসপি মাহবুব সাহেব এক এক করে সমস্ত ঘটনা খুলে বলল। এমপি ইমতিয়াজ তালুকদার বাকরুদ্ধ হয়ে বসে রইল। রইলেন। তার রাজনৈতিক শত্রুতার কারণে এতগুলো বছর রাফিকে এমন এক ভোগান্তিতে কাটাতে হলো। সে নিজের ছেলেটাকে বোঝার চেষ্টা করেনি একটিবার। তার ছোট ভাইয়ের রেখে যাওয়া শেষ স্মৃতি যত্ন করে রাখতে সে সক্ষম হয়নি। বেশ অপরাধী মনে হচ্ছে নিজেকে। সৌম্য তার বাবার মনের অবস্থা বুঝতে পারল। কিছু বলার আগেই তার বাবা ইমতিয়াজ তালুকদার বলল, সৌম্য, আজ মিডিয়ার সাথে আমার সাক্ষাৎ করার ব্যবস্থা করো। আর এসপি সাহেব এই কেসের ফাইল যেহেতু করতে তোলা হয়েছে, সেহেতু আপনিও আজ মিডিয়ার সামনে আসবেন। কাল কোর্টের নতুন রায় আশা করি আমার পরিবারের জন্য নতুন একটি দিন শুরু হবে। কিন্তু কিছু কথা আজ মিডিয়াকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই। এসপি মাহবুব সাহেব বললেন, আমি তৈরি। আজও রুমাইশা হাঁটুতে মাথা রেখে বসে আছে নিচে ড্রয়িং রুমে। কাল ঘুমিয়ে গেছে, আজ অপেক্ষা করবে। রাত এখন 12টা। কলিং বেলের শব্দ শোনা গেল। রুমাইশার চঞ্চল চোখ জোড়া দরজার দিকে। মন বলছে এটা সৌম্য। কাজের মেয়েটি দরজা খুলতেই সৌম্য ব্যস্ত পায়ের ভেতরে ঢুকে পড়ল। রুমাইশা তাকিয়ে আছে। সৌম্য রুমাইশার উপস্থিতি টের পেয়ে থেমে গেল। পেছনে ফিরে তাকালো, ম্লান হাসল। সৌম্য রুমাইশার চোখ মুখে বেশ আগ্রহ দেখল তাকে দেখার। আজও এখানে তার জন্যই বসেছিল মেয়েটা। একটু উপরে আসবে, তোমার সাথে কথা আছে বলেই গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেল সৌম্য। রুমাইশা আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত সৌম্যের পথ অনুসরণ করে চলে গেল। লিভিং রুমে চেয়ারে বসে পা নাড়াচ্ছিল সৌম্য। রুমাইশাকে তার অপর পাশে চেয়ারে বসতে ইশারা করল। রুমাইশা বসল। বড় বড় চোখে সৌম্যার হাবভাব বোঝার চেষ্টা করছে। সৌম্য বেশ শান্ত শীতল চোখে তাকিয়ে আছে রুমাইশার দিকে। মেয়েটা এখান থেকে চলে গেলে বড্ড মনে পড়বে তার। এই ডাগর ডাগর চোখে তার দিকে তাকিয়ে থাকা মেয়েটার চঞ্চলতা, সবকিছু। এত বছরে কখনো এমন হয়নি তার সাথে। কোন মেয়ের প্রতি এতটা উদ্বিগ্ন হয়ে ওঠেনি। তবে এই মেয়েটির মাঝে কি ছিল? তাকে বাধ্য করে ছাড়িয়েছে মেয়েটির মোহমায়া জোড়াতে। সৌম্য দীর্ঘশ্বাস ছাড়ল। রুমাইশা, আজ কি হয়েছে জানো? রুমাইশা ভ্রু জোড়া নাচিয়ে জিজ্ঞেস করল। কি হয়েছে? সৌম্য সবকিছু খুলে বলল। কেসের রায় দেওয়া হবে কাল কোর্টে। রুমাইশা সবটা শুনল। তার ভালো লাগছে সৌম্যের এতদিনের আশা পূরণ হওয়ায়। তবুও বুকের কোথাও কিঞ্চিৎ যন্ত্রণায় টের পাচ্ছে। সৌম্য পুনরায় শান্ত গলায় বলল, আমি জানি আমার জন্য তোমাকে এতদিন পরিবার ছেড়ে থাকতে হয়েছে। আমি অন্যায় করেছি তোমার সাথে।
তুমি আমাকে ক্ষমা করে দিবে। আর হ্যাঁ, কাল কথা মতো আমি তোমাকে বিকেলেই তোমার বাবার কাছে ফিরিয়ে দিয়ে আসবো সেফভাবে। কাল সকালে কোর্টের রায়। ততক্ষণ অবধি অপেক্ষায় থেকো। এরপর তো চলেই যাবে। হয়তো আর কখনো দেখা হবে না, কথা হবে না আমাদের। এই কয়দিনে এই গেস্ট হাউসের প্রতিটা দেয়ালে দেয়ালে তোমার এক অদ্ভুত স্মৃতি মিশে গেছে। হয়তো আমার নিজেরও আর এখানে আসা হবে না। দিন শেষে একটা জিনিস উপলব্ধি করেছি, তুমি বড্ড ভালো মেয়ে। তুমি। সৌম্য আর কিছু বলতে পারল না। এরই মধ্যে হুট করে রুমাইশা উঠে কাঁদতে কাঁদতে ছুটে চলে গেল রুমে। খাত এভাবে রুমাইশা কেঁদে দিবে সৌম্য ভাবতে পারেনি। বিমূঢ় হয়ে বসে রইল সৌম্য। রুমাইশা রুমে বসে বসে কাঁদছে। হাতে একটা কাগজ এবং কলম নিয়ে লিখতে বসলো কিছু অজানা কথা। এই অজানা কথাগুলো সে কখনো হয়তো বলতে পারবে না সৌম্যকে। প্রিয় সৌম্য সাহেব, আপনাকে প্রথম দিন বেশ গালাগাল দিয়েছি। মনে হয়েছে আপনার থেকে খারাপ মানুষ আর দুটো নেই। আমাকে এভাবে কিডন্যাপ করাটা মোটেও আপনার উচিত হয়নি। তারপর আস্তে ধীরে আপনাকে জানলাম। আপনার ভেতরটা খুব পরিষ্কার, সেটাও বুঝলাম। এক প্রকার বিশ্বাস আস্থা হুট করেই আপনার প্রতি তৈরি হয়ে গেল। মনে হলো আর যাই হোক আপনি আমার সাথে এমন কিছু করবেন না যেটার জন্য আমার সম্মানহানি হবে। নিরদিতা এখানে থাকা শুরু করলাম বিনা কোন ভয়। একটিবার মনে হয়নি আমি অন্য কোথাও আছি। বারবার নিজেকে সুরক্ষিত মনে হয়েছে। আমার দেখা একজন অসাধারণ কিডন্যাপার আপনি। ব্যাপারটা হাস্যকর হলে সত্যি। এরপর থেকে রোজ রোজ আপনাকে দেখা, আপনার গম্ভীর মুখে কথা বলা, আমার প্রতি যত্ন সবকিছু আমাকে মুহূর্তেই এলোমেলো করে দিয়েছে। আমার অনুভূতিকে প্রখর হতে বাধ্য করেছে। আপনি আমার ছোট্ট মনটাকে এভাবে এলোমেলো না করলেও পারতেন। এই যে বিষণ্ণ মন নিয়ে চিরকুট লিখে রেখে গেলাম। হয়তো সামনাসামনি বলার সাহস হবে না কখনো। কিন্তু এটা সত্যি, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি সৌম্য সাহেব। কালকের দিনটা আমার সবথেকে কষ্টের মুহূর্ত হয়ে থাকবে। আপনাকে বড্ড মনে পড়বে আমার। বড্ড। সকাল সকাল সকলেই গিয়ে বসে আছে কোর্টে। রাফি মাথা নত করে সৌম্যের একপাশে বসা। কাল রাতে ইমতিয়াজ তালুকদার রাফির রুমে গিয়ে নিজের ভুলের জন্য অনুতপ্ত প্রকাশ করেছে। রাফি শুধু শুনেছে আর বলেছে, আমায় এই অন্ধকার জীবন থেকে বের করো বড় বাবা। ইমতিয়াজ তালুকদার ভাতিজাকে পরম আদরে জড়িয়ে ধরে কথা দিয়েছে কালকে দিনটা অবধি অপেক্ষা কর। কোর্টে বিচারক রায় শোনাচ্ছে, এসপি মাহবুব সাহেবও সেখানে উপস্থিত। সকল প্রমাণ অনুযায়ী রাফিকে এই কেস থেকে খালাসা করে তাকে মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য ওসি ওয়াসিম এবং ইশফাক মির্জার নামে মামলা করা হলো নতুন করে। রাফি মুক্ত হলো দাঁড়িয়ে চোখে পানি মুছতে মুছতে সৌম্যকে ঝাপটে ধরল। সৌম্য আবেগে প্রবণ হয়ে উঠল। রুমাইশা মাত্রই খবর পেয়েছে রাফিকে এই কেস থেকে মুক্ত করা হয়েছে। রুমাইশা খুশি হলো রাফির জন্য। তবে দীর্ঘশ্বাস ছাড়ল। গিয়ে রুমটায় একবার চোখ বোলালো। পুরো গেস্ট হাউসটা একবার ঘুরে ঘুরে দেখল। সৌম্য বাড়িতে গিয়ে পরিবারের সাথে আজকের আনন্দময় মুহূর্তটা কিছুক্ষণ আনন্দ করে কাটিয়ে দিল। সৌম্যের মন অন্য জায়গায় পড়ে আছে। বারবার ঘড়ির টাইম দেখছে। না চাইতে রুমাইশার কথা মনে পড়ছে। রুমাইশাকে ফিরিয়ে দিয়ে আসতে বড্ড কষ্ট হবে তার। সৌম্য কল্পনাও করেনি এমন সময়ও আসবে তার জন্য। সৌম্য গেস্ট হাউসে ফিরে গিয়ে দেখল রুমাইশা তৈরি হয়ে বসে আছে। সৌম্য গিয়ে তার পাশে কিছুক্ষণ দাঁড়ালো। কিছু বলতে চেয়েও বলতে পারল না। হাতের শপিং ব্যাগটা রুমাইশার দিকে এগিয়ে দিল। রুমাইশা মলিন হেসে জিজ্ঞেস করল, এটা কি সৌম্য সাহেব? সৌম্য রয় উত্তর দিল, এটার আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট। স্মৃতি হিসেবে রেখে দিও। এটা দেখলে মনে পড়বে তোমার, একদিন তুমি কিডন্যাপ হয়েছিলে। একটা দুষ্ট ছেলে কিডন্যাপ করেছিল তোমায়। বলতে বলে সৌম্য শব্দ করে হাসল। রুমাইশা সৌম্যের দিকে সরাসরি হাত তাকাতে পারছে না। বুকের ভেতর তীব্র যন্ত্রণাটা বাড়ে বলে। রুমাইশা সৌম্যের সাথে গিয়ে গাড়িতে উঠে বসল। সারা রাস্তা দুজনে একটা কথাও বলেনি। নীরবতায় কেটেছে মুহূর্তটা।
এই নীরবতায় কেবল মনের ভেতর বহু অনুভূতি চাপা দেওয়ার চেষ্টা চলছে। সৌম্য আরো চোখে কয়েকবার রুমাইশাকে দেখেছে। কিছুক্ষণ পরই রুমাইশা দেওয়া লোকেশন অনুযায়ী সৌম্য তার বাড়ির সামনে পৌঁছে গেল। রুমাইশা জোরে একশ্বাস ছেড়ে গাড়ি থেকে নামলো। সৌম্য দরজা খুলে নামলো। বুকে দুহাত বেঁধে দাঁড়ালো। মেয়েটা সত্যি চলে যাচ্ছে। কি অসম্ভব মায়াবী মেয়েটা। মায়া কাটানো সম্ভবই হয়ে উঠছে না। রুমাইশার ঠোঁট জোড়া কাঁপছে। কোনোমতে কান্না আটকে রেখে সৌম্যকে বলল, ভেতরে আসুন। সৌম্য শান্ত শীতল চাহনিতে বলল, আজ নয়। রুমাইশা একগাল হাসল, বলল, অনেক জ্বালাতন করেছি, ভালো থাকবেন। তুমিও ভালো থেকো। রুমাইশা ফিরে হাঁটা ধরল। সৌম্য কিভাবে দাঁড়িয়ে রইল। সৌম্যের বারবার মনে হলো রুমাইশা একবার ফিরে তাকাবে। সেই আশা এখানে দাঁড়িয়ে থাকলে যাওয়ার আগ অব্দি। রুমাইশার বুক ফাটা কষ্ট হচ্ছে। শুধু মন চাইছে একটিবার জড়িয়ে ধরতে সৌম্যকে। কিছুক্ষণ পর হুট করে রুমাইশা ছুটে আসলো। সৌম্যকে জড়িয়ে ধরল। সৌম্যর হাত রুমাইশার কাণ্ড দেখে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। রুমাইশা সৌম্যকে ছেড়ে দিয়ে 1 মিনিটও দাঁড়ালো না। ছুটে চলে গেল বাড়ির ভেতরে। সৌম্য রুমাইশাকে দিয়ে এসে কিছুক্ষণ গেস্ট হাউসে সময় কাটালো। রুমাইশা রুমটায় চারপাশে তাকিয়ে থাকলো। মনে হচ্ছে রুম থেকে রুমাইশার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। ভাবলো এখানে আর 1 মিনিট থাকলে সে পাগল হয়ে যাবে। চলেই যাবে। এরই মধ্যে চোখ গেল টেবিলে থাকা কাগজটির দিকে। সুন্দর করে ভাঁজ করে রাখা আছে। এগিয়ে গিয়ে হাতে নিল কাগজটি। খুলল। রুমাইশার লেখা প্রতিটা শব্দ পড়তে লাগলো। রুমাইশা বাড়ি যেতে না যেতেই তার মাথাকে ধরে সে কি কান্না। এতদিন পর মেয়েকে পেয়ে কপালে অজস্র চুমুতে ভরিয়ে দিচ্ছে তার মা। মাহবুব সাহেব স্ত্রীর উদ্দেশ্যে বলল, দেখি এবার আমার মেয়েকে আমায় একটু আদর করতে দাও। এই বলে তিনি মেয়েকে জড়িয়ে ধরল আদরে ভাবে। রুমাইশাকে তার মা বলল, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার প্রিয় স্ন্যাক্স তৈরি করছি। মাহবুব সাহেব বললেন, আজ একত্রে মিলে টিভি রুমে সময় কাটাবো, আড্ডা দিব। আমার মেয়ে চলে এসেছে। রুমাইশা হাসল তার বাবা মায়ের কাণ্ড দেখে। বলল, তুমি বসো বাবা, আমি আসছি। রুমাইশা রুমে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। ছোটবেলা থেকে সে যে রুমটায় কাটিয়ে বড় হয়েছে, তার প্রিয় চেনা রুমটাই আজ তার কাছে অচেনা মনে হচ্ছে। হুট করেই সৌম্যের কথা মনে পড়ল। নিজেকে সামলে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। চোখ মুখে একটু পানি দিতে হবে। সৌম্যের রুমাইশার চিরকুট পরে ঠোঁট জুড়ে হাসি লেগে আছে। বাড়ি যাওয়ার আগে সবাইকে বলেছে কথা আছে ড্রয়িং রুমে বসতে। তার বাবাও আজ বাড়িতে। রাফি বারবার দরজায় তাকাচ্ছে সৌম্যের অপেক্ষায়। সৌম্যকে বলবে সেটা নিয়ে সকলের মাঝে এক প্রকার আগ্রহ আতঙ্ক। সৌম্য বাড়ি আসতেই দেখল সবাই সারি বেঁধে ড্রয়িং রুমে বসে আছে। সৌম্যের হাসি পেল। রাফি বলল, সৌম্য এসে গেছে। সৌম্য গিয়ে সকলের মাঝে বসল। কথাটা কিভাবে শুরু করবে ভেবে পাচ্ছে না। সৌম্যের হাবভাব সকলে পরখ করছে। একে অন্যকে ইশারা করছে, কি হয়েছে এর আবার? রাফি চিন্তিত ভঙ্গিতে বলল, সৌম্য হয়েছে কি তোর? এবার সৌম্য চোখ মুখ খিচে একদমে বলে ফেলল, বিয়ে করতে চাই আমি। এই বলে বুক ভরে শ্বাস নিচ্ছে। তার আশেপাশে সকলের চোখ বড় বড়। সুমি যেন ভূতের মুখে রাম রাম শুনল। সকলে উচ্চস্বরে হেসে উঠল। সৌম্যের বাবা তার হাসি থামাতেই পারছে না। সৌম্য বেশ লজ্জা পেলেও রুমাইশাকে পাওয়ার জন্য এইটুকু সহ্য করতেই হবে। 2 দিন কেটে গেল। রুমাইশা উদাসীন হয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকে। আগের মতো চঞ্চলতা নেই তার মাঝে। কারো স্মৃতি মনে রেখে শান্তিতে থাকাটা বেশ কঠিন। রুমাইশার বাবা মা বেশ চিন্তিত মেয়ের জন্য। মেয়ের হলো কি? হাত এসপি মাহবুব সাহেবের ফোনে ইমতিয়াজ তালুকদারের ফোন আসলো। তিনি কিছুটা চমকে গেলে নিজের রুমে গিয়ে ফোনটা রিসিভ করে নেয়। পরের দিন রুমাইশা ঘুম থেকে উঠে শোরগোল শুনতে পায়।
ফ্রেশ হয়ে নাস্তা খেতে রুম থেকে বেরিয়ে তার মাকে জিজ্ঞেস করে, বাড়িতে এত আয়োজন কিসের? তার মা ব্যস্ত কণ্ঠে বলল, আর কিছু গেস্ট আসবে তাই। রুমাইশা আর কিছু জিজ্ঞেস করলো না। নাস্তা করে চুপচাপ চলে গেল নিজের রুমে। পড়ার টেবিলে বসে ভাবল, কাল থেকে ভার্সিটি চলে যাবে। কোনোরকম অনার্সটা শেষ করতে হবে। এরই মাঝে রুমাইশার মা তার রুমে আসলো। রুমাইশার আলমারি খুলে মেরুন রঙের সিম্পল একটি সেলোয়ার কামিজ বের করে বলল, দেখি এটা পরে তৈরি হয়নি। রুমাইশা অবাক হয়ে বলল, তৈরি হব কেন? তোর জন্য সারপ্রাইজ আছে। রুমাইশার মা এক প্রকার জোর করে তাকে গোসলে পাঠিয়ে দিল। দুপুরে রুমাইশা তার মায়ের কথা মতো চুল বেঁধে হালকা তৈরি হলো। কলিং বেলের শব্দ পেয়ে রুম থেকে বের হলো না আর। দরজা খুলতেই অনেক হাসি ঠাট্টা, কথাবার্তা শোনা গেল। সবাই সোফার রুমে বসেছে বলে মিনিটেই রুমটা শোরগোল হইহুল্লোড়ে ভরে গেল। রুমাইশার ভালো লাগছে না। এর থেকে মনে হচ্ছে সে গেস্ট হাউসেই ভালো ছিল। এখন আর শোরগোল ভালো লাগে না। বারান্দার দিকে মুখ করে ওড়না খাটে রেখে বসে আছে রুমাইশা। হাত তার কানে এলো পুরুষালী এক কণ্ঠ। দরজায় টোকা দিয়ে কেউ বলল, আসবো? রুমাইশা চেনা কণ্ঠ শুনে ফিরে তাকালো। কিংকর্তব্য বিমূঢ় হয়ে রইল। তার সামনে কাকে দেখছে? নিজের ভ্রম মনে হলো। অদ্ভুত চোখে তাকিয়ে আছে। সৌম্য রুমাইশার অবস্থা বুঝতে পেরে ঠোঁট চেপে হাসছে। মুখে বলল, আচ্ছা আমি ভেতরে আসি। রুমাইশা বিছানা থেকে ওড়না নিয়ে পড়ে নিল। বড় বড় চোখে সৌম্যকে প্রশ্ন করল, আপনি এখানে? হুম এখানে, তবে ভয় পেয়ে না, এবার কিডন্যাপ করতে আসেনি। রুমাইশা কিছু বুঝতে পারছে না। মাথা ঘোলাটে লাগছে। ধূপ করে বিছানায় বসে বলল, সত্যি এটা আপনি? হুম ছুঁয়ে দেখো। রুমাইশা হাত দিয়ে সৌম্যকে একটা খোঁচা দিল। সত্যি তো আপনি এখানে। সৌম্য বলল, তোমার রেখে আসা কাগজ পেয়েছি। সেটা পড়ে 1 মিনিটও দেরি করিনি আর। সোজা বাড়িতে গিয়ে জানিয়ে দিয়েছি বিয়ে করতে চাই। সেজন্য দ্রুত তোমার বাবার সাথে কথা বলে চলে এলাম। আমার মতে 1 সেকেন্ড দেরি করা মানে তোমাকে হারিয়ে ফেলা। তোমার অনুভূতি না হয় জানতে পারলাম, আমারটা না হয় বিয়ে পড়ে যেন। রুমাইশা এতক্ষণে বুঝতে পারল এই সারপ্রাইজের কথাই বলেছে তার মা। রুমাইশা এক লাফে সৌম্যকে গিয়ে জড়িয়ে ধরল। সৌম্য হকচকিয়ে উঠল। নিজের থেকে রুমাইশাকে ছাড়িয়ে বলল, পাত্রে তো দেখছি ভীষণ নির্লজ্জ। রুমাইশা কিছু বলতে যাবে তখনই দরজায় রাফি এসে কাশি দিল। দুজনেই দূরে সরে গেল। রাফি ভেতরে এসে রুমাইশার সাথে পরিচয় হলো। কিছুক্ষণ হাসি ঠাট্টা করলো। কিছুক্ষণ পর রুমাইশাকে ঘুমটা পরিয়ে দিয়ে সোফার রুমে বসানো হলো। পাশে শুভ্র রঙের পাঞ্জাবি পরা সৌম্য বসা। দুজন দুজনকে আংটি পরিয়ে দেওয়ার অনুষ্ঠানটি শেষ করলো। রুমাইশা নিচে তাকিয়ে মুচকি হাসছে। আর সৌম্য মুগ্ধ হয়ে সেই হাসিটুকু দেখছে। রাফি সুমি সহ সকলেই তাদের অদ্ভুতভাবে প্রেম হওয়ার ঘটনা নিয়ে হাসি ঠাট্টা করছে। দুজনই লজ্জা পেয়ে মাথা নত করে রেখেছে। বড়রা বিয়ের ডেট ফিক্স করলো। আগামী 22শে জুলাই তাদের বিয়ে হবে। সবাই মিষ্টি মুখ করলো, আনন্দে ভরে উঠল চারপাশ। সৌম্য যাওয়ার আগে রুমাইশা কানে কানে ফিসফিস করে বলল, এবার বরের বেশি আসবনিতে তৈরি থেকো। সৌম্য চলে যেতেই রুমাইশা আস্তে ধীরে তাকে ডাকল, সৌম্য সাহেব। সৌম্য ফিরে তাকালো। আর যদি যেতে রাজি না হই? সৌম্য বেশ সিরিয়াস হয়ে বলল, আবার কিডন্যাপ করব। দুজন হেসে উঠল। দুজনের চোখ মুখে ভালোবাসার অনুভূতি। সমাপ্ত।